বাংলা ছবি ইতিহাসে এরকম অ্যাডভান্স বুকিং দেখেন, তো ইটস এ গ্রেট থিং। তখন আমার মনে হলো কি না, আর রিমেক ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমার মৌলিক গল্প চাই। আচ্ছা, আমি কি এখানে ঘর সংসার বিক্রি করতে বসেছি? আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েলের সাথে আমি, আমার মনে হয় যত রাজ্যের গসিপ আমার কোয়েলের সাথেই হয়, অ্যান্ড শি ইজ এ গসিপ কুইন। তুমি পাস। যে এই দুটো থাকলেই তুমি তার প্রেমে আছো বা তাকে তুমি ভালো। আমার সাথে না থাকলেই ভালো, আমি কমপ্লিটলি মেস পার্সন। নমস্কার, আমি রাহুল মুখার্জি, পরিচালক। কিন্তু আজ সম্পূর্ণ একটা অন্য দায়িত্বে। আজ সঙ্গীত বাংলার যত সকল বন্ধুরা আছে তাদের মন আজ এলোমেলো, কারণ তাদের আজ সত্যি কথা বলতে গেলে তাদের মন আজ মানছে না। কারণ আমাদের সাথে আজ যে আছে সে যখন আমাদের সামনে দাঁড়ায় আমরা সবাইকে বলি, যা যা বলে দে, তোদের বাপ এসছে। যে আমাদের শিখিয়েছে যে বিপদে পড়লে বলতে হয় চ্যালেঞ্জ নিবি না সালা। অ্যান্ড আমাদের সকলের প্রিয়, সবাই রেডি হয়ে যান, দ্য কিং অফ টলিউড, মেগাস্টার সুপারস্টার দেবদা। থ্যাংক ইউ রাহুল, এত ভালো ইন্ট্রোডাকশন, বাহ ভাই বাহ। কেমন আছো দাদা? আমি ভালো আছি, ভালো। তুমি কেমন আছো? দারুণ। ভালো ভালো। তো সবাইকেই বলে দিই যে আজকে কিন্তু নন স্টপ মেগাস্টার দেবদার সাথে আমরা আছি। তো দেবদার 10 বছর। আমি তার আগে আমার সঙ্গীত বাংলার দর্শককে বলে দিই কিছু। বলে দাও। অনেক বছর পর এলাম আমি সঙ্গীত বাংলা। আমার লাস্ট কবে সঙ্গীত বাংলার জন্য শ্যুট করেছি বা সঙ্গীত বাংলার চ্যানেলে এসেছি, আই হ্যাভ নো আইডিয়া। আই থিঙ্ক অনেক বছর হয়ে গেছে হয়তো। যেভাবে দেব শুভশ্রীকে নিয়ে সঙ্গীত বাংলা শব্দটা বারবার, চ্যানেলটা শব্দটা বারবার আসছিল, ইভেন আই ফেল নস্টালজিক, ইভেন আই গট লাইক আই ফেল নস্টালজিক ইন দ্য সেন্স কি আমরা তো অ্যাকচুয়ালি সিনেমা মানেই তো সঙ্গীত বাংলা ছিল একটা সময়। মানে নতুন সিনেমা নিয়ে জানা, তাদের গান, দিন রাত গান চলতো, এবং আমরাও এক্সাইটেড থাকতাম অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ এ স্টেক হোল্ডার্স। আমরাও সারাদিন সঙ্গীত বাংলা চালিয়েই দেখতাম। তখন তো ইউটিউবের চলনটা অতটা কম ছিল, সবারই হাতে স্মার্টফোন ছিল না, তো সবাই এই সঙ্গীত বাংলা ডিপেন্ডেন্টই ছিল কি বাংলা ছবির দর্শক। আমরা জানি সঙ্গীত বাংলা তাদের বাড়িতে 12 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা, 24 ঘন্টা চলছে। তো সেই জায়গা থেকে আজকে আবার সঙ্গীত বাংলায় এসে সঙ্গীত বাংলার দর্শকদের সামনে ইন্টারভিউ দেওয়াটা, ইটস মোর অফ আ ইমোশন দ্যান অফ আ প্রমোশন অর সামথিং লাইক দ্যাট। তো আই এম ভেরি হ্যাপি। অনেক পুরোনো মানুষ যারা ক্যামেরার ওই পাশে আছে, যারা প্রথম দিন থেকে সঙ্গীত বাংলার সঙ্গে আছে, তাদের সঙ্গে আলাপ হলো। তো ইটস এ গ্রেট থিং। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। এবং এই সকল দর্শক বন্ধুরা আছে বলেই হয়তো আমরা আছি, এবং টোটালি আজকে তুমি মেগাস্টার আমাদের। তো দাদা 10 বছর, 10 বছর পর ফাইনালি ধূমকেতু বড় পড়ে, কেমন লাগছে দাদা? ও, কালকে আমরা আলোচনা করছিলাম, আমি, রানা সরকার এবং কৌশিক গাঙ্গুলি, আমরা তিনজনই বসেছিলাম। আমাদের জীবনে হয়তো অনেক প্রশ্ন আসবে যখন আমরা ইন্টারভিউ দেবো। যেই প্রশ্নটা লাস্ট 10 বছর ধরে করা হতো সেটা আর কাল থেকে হবে না, যে দাদা ধূমকেতু কবে রিলিজ হবে, এই ধূমকেতু কি আসলে আসবে কি আসবে না, ধূমকেতু আমরা কবে দেখতে পাবো। এই ধূমকেতু শব্দটা আর প্রশ্ন আসবে না, কিন্তু আমাদের কোথাও যেন মনে হয় এটা স্মৃতি হয়ে থেকে যাবে। এই ধূমকেতুর মতন ছবি হয়েছিল, এবং ধূমকেতু যেভাবে ভালোবাসা পেয়েছে, যেভাবে বড় হয়েছে, এবং যেভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে, তো আমি অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর এইটুকু বলতে পারি ধূমকেতুর মতন ছবির জীবনে বারবার আসে না। তো আই এম ভেরি হ্যাপি 10 বছরের জার্নিটা কোথাও যেন কাল থেকে আমাদের হাতে আর থাকবে না, শুধু স্মৃতি আর শুধু মেমোরিজ হয়ে থেকে যাবে, বাট গুড মেমোরিজ, যেটা আমি বিশ্বাস করি। তো 10 বছরটা কীভাবে কাটলো, এর মতো অনেক কিছু গেছে। মানে আমার আর রানা সরকারের ঝামেলা, শুভশ্রী বিয়ে হয়ে গেল, আমি অন্য পথে চলে গেলাম, এবং রানা সরকার আমার সেটেল হলো। তারপরে আমরা একটা লিগ্যাল কেসে আমরা আটকালাম, সেখান থেকে এই রিলিজ হচ্ছে 2019-এ অ্যানাউন্স করলাম, তারপরে আবার পিছিয়ে গেল। তো এই ছবিটা না অনেক কিছু দেখেছে, অনেকটা সময়, অনেকটা সম্পর্ক ভাঙতে গড়তে বুঝতে দেখে গেছে। দেবদাকে গ্রো করতে কারেক্ট। এই ছবিটাই আমাকে প্রডিউসার বানিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার। আমি এই ছবিটা যখন প্রডিউস করেছিলাম, যখন পার্টনার হিসেবে ছিলাম, তখন আমার মনে হয়েছিল কি ছবিটা একমাত্র কারণে রিলিজ করতে পারিনি কারণ আমার কাছে 100% রাইটসটা ছিল না, ডিসিশন মেকিং পাওয়ারটা ছিল না। তারপর থেকে আমি ডিসাইডই করি কি না, এরপরে যা ছবি করবো, সে চ্যাম্প হোক, ককপিট হোক, কবির হোক, আই শুড হ্যাভ দ্য অল রাইটস অ্যান্ড এক্সিকিউশন, মানে আমার যেন এইটা থাকে। তো ডেফিনেটলি ধূমকেতু আমাকে অনেক কিছু শিখিয়েছে, বাট আলটিমেটলি ধূমকেতু যেভাবে রিলিজ হচ্ছে, যেই গ্র্যান্ডভাবে রিলিজ হচ্ছে, সকাল 7টা থেকে আরম্ভ করে কম্পিটিশন হচ্ছে কে সকাল 7টার শো বেশি লাগাবে। তো রাত্রির 2:30 শো, দুটো শো হাউসফুল হয়ে গেছে। তো
বাংলা ছবি ইতিহাসে এরকম অ্যাডভান্স বুকিং দেখেনি, তো ইটস এ গ্রেট থিং। আমার মনে হয় এটা ধূমকেতুর কপালেই ছিল। এখানে আমি, শুভশ্রী, রানা সরকার, কৌশিক কামলি না, আমার মনে হয় ধূমকেতুর ছবিটার কপালেই ছিল কি এই এমন একটা দিনে আসবে, ধূমকেতুর মতনই আসবে এবং ধূমকেতুর মতনই বাস্ট করে চলে যাবে। দারুণ। দাদা, তুমি যে কথাটা বললে সেখান থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, অ্যাক্টর তো ছিল, বেশ চলছিল দোকান, হট করে প্রডিউসার হওয়ার ডিসিশনটা কেন নিলে? কারণ আমি জানতাম 10 বছর পর রাহুল মুখার্জিকে অ্যাজ এ ডিরেক্টর লঞ্চ করতে হবে। না না, বাট মানে জোকস অ্যাপার্ট, কেন মানে সত্যি সবাই জানতে চায় এটা। সত্যি বলবো না, একটু গুছিয়ে এবার একটু মিথ্যে কথা মিক্স করে বলবো। আজ সব উত্তর সত্যি জানতে চাই। যখন আমি কথার কথা বলছি 2013-14 কথা, তখন আমি দেখতে পাচ্ছিলাম একটা ট্রানজিশন শুরু হয়ে গেছে। যখন ইন্টারনেট ফ্রি হয়ে গেছে, লোকে সাউথে যে ছবিগুলো আমরা রিমেক করতাম তখন আস্তে আস্তে একটা দুটো করে হিন্দি ডাব হতে শুরু হয়ে গেছিলো। এবারে যাদের কাছে ফ্রি ওয়াইফাই পৌঁছে যাচ্ছিলো, ডেটা ফ্রি হয়েছিল, ডেটা অনেকটাই সস্তা বা ফ্রি, এবারে মানুষ না সেটা মোবাইলে দেখেনি, সেই গাড়ি চালাতে চালাতে দেখতে শুরু করে দিল। তখন আমার মনে হলো কি না, আর রিমেক ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমার মৌলিক গল্প চাই। কিন্তু তখন যারা মৌলিক গল্প করতো তখন তারা আমাকে বিশ্বাস করতো না অ্যাজ এ অভিনেতা। এখন মৌলিক গল্প লিখতে গেলে তোমাকে অভিনেতাকে আগে থেকে মাথায় রাখতে হবে। সে ফর এক্সাম্পল বুম্বাদাকে নিয়ে যদি ছবি, তো বুম্বাদাকে তাদের মাথায় আছে, তাদের কলমের মধ্যে বুম্বাদা আছে। আমি যাদেরকে অ্যাপ্রোচ করেছি তারা সবাই নাই বলেছে। তো দেখলাম কি জমছে না, হচ্ছে না কিছুতেই। তখন দেখলাম কি যদি দেব অ্যাজ এ ব্র্যান্ডকে যদি বাঁচাতে হয়, আমার খিদেটাকে যদি মেটাতে হয়, তাহলে এমন কিছু করতে হবে যেটা হেড অফ টাইম থাকবে। কিন্তু কেউ আমাকে ভরসাই করছে না, অ্যান্ড কোয়াইট অবভিয়াস তখন অ্যাজ এ নন অ্যাক্টর তকমা লেগেছিলো। তখন আমি ভাবলাম কি নিজে প্রডিউস না করলে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না। অ্যান্ড দ্যাটস হাউ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্ম হলো। দ্যাটস ইনফ্যাক্ট ধূমকেতু ওয়াজ আওয়ার ফার্স্ট ফিল্ম। কিন্তু ধূমকেতু থেকে অনেক কিছু শিখলাম, যেটা ভেবেছিলাম কি দারুণ একটা, আজকে কালকে দেখতে পাবে সবাই, লোকে বলছে দেব এখন অনেক বেশি পরিণত, টনিক প্রধানের পর, বাট তুমি ধূমকেতু দেখো, আই নো হোয়াট আই ওয়াজ ডুইং 10 বছর আগে। তো ধূমকেতু থেকে শিখলাম কি না, শুধু প্রডিউস করলে হবে না, তোমাকে কন্ট্রোল রাখতে হবে একটা সিনেমা, কখন রিলিজ করবে, কি প্রমোশন হবে। আমার তো প্রডিউসারের সাথে ঝগড়া হতো। এখন যখন যেহেতু ধূমকেতু রিলিজ হচ্ছে, তো ভালোই লাগছে কি কিছু কিছু সময় না তোমাকে সাহসী হতে হবে। মানে কতটা পেলাম, কতটা হারালাম, কতটা কি করলাম, সেটার থেকে বড় কথা তুমি যে পদক্ষেপটা নিয়েছো, যে স্টেপটা নিয়েছো, সেটার উপর তোমাকে বিশ্বাস করতে হবে। তো আমার কোথাও যেন মনে হয়েছিল সেই সময় দাঁড়িয়ে কি না, আমি আমার খিদে যেটা নিয়ে শুরু করলাম সেইটাকে, না আমি যেই ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক করতে চাইছি সেটাকে বিশ্বাস করতে শুরু করলাম কি না, আমি ফেল হয়েছে, খুব যে সাকসেসফুল হয়েছে তা নয়, কিন্তু ধূমকেতু রিলিজই হয়নি, চ্যাম্প বক্স অফিস নট সাকসেসফুল, ককপিট বক্স অফিস নট সাকসেসফুল, কবির লোকে পরে দেখে হেভি বলেছে দারুণ ছবি দাদা, কিন্তু ওই লোকগুলো যদি সিনেমা হলে টিকিট কেটে দেখতো ছবিটা, তাহলে উড হ্যাভ বিন এ ব্লকবাস্টার। আবার রিঅ্যাসেস করলাম, তার মানে কি, তার মানে আমি সামওয়্যার রং। ঠিক আছে, কি চলছে না ফ্যামিলি আমার চলছে, নিজেকে কনভিন্স করতেও হলো যে এইবারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে সাকসেসফুল হতে হবে, তারপরে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। তো আমি স্টার্ট করলাম কি সাকসেসফুল ফর্মুলাগুলো কী, তো সেইটাও করতে গিয়ে দেখলাম কি আমরা শুরুই করলাম সাঁঝবাতি থেকে, থ্যাঙ্কস টু বেঙ্গল টকিজ। এবার তারপরে দেখলাম 2-3টে ছবি লেগে গেছে। এবার তারপরে আবার ক্রিয়েটিভ দেবটাকে এগিয়ে নিয়ে আসি, আই ডিড বাঘাযতীন, আই ডিড কিশমিশ, আই ডিড কাছের মানুষ। এইবারে সেইটাকে ব্যালেন্স করতে করতে আমার হঠাৎ করে মনে হলো না ভাই, এবারে ফ্যামিলিটা আমি বোর হয়ে যাচ্ছি। এবার আমি যদি বোর হই, আমার অডিয়েন্স আগে বোর হয়ে গেছে আমার থেকে, তার মানে সেখানে আমাকে রিজেকশন চলে আসবে। আই সেড লেটস গো ব্যাক টু বেসিক, লেটস গো ব্যাক টু ওল্ড স্কুল, কী না অ্যাকশন ছবি করবো। এবার আমার প্রডিউসাররাই বলছে কি এই কমার্শিয়াল ছবি কোথায় চলবে, বলে ইয়ার ট্রাই তো করি, মানে না ট্রাই করলে বুঝতে পারবো কী করে। আগেন সেই সাহসী পদক্ষেপ কে আমি প্রজাপতি 2-কে না বলে, প্রজাপতি বিগেস্ট হিট লাস্ট 5-7 বছরের বিগেস্ট হিট, পোস্ট কোভিড তো বিগেস্ট হিট বটেই, সেই ছবিটাকে, সেই ছবির ফ্র্যাঞ্চাইজিটাকে না বলে, এমন একটা সাবজেক্ট, এমন একটা টিম, রিনোকে কেউ চেনেই না, নতুন একটা ছেলে কয়লা খনি নিয়ে গল্প নিয়ে এসছে, এবার সেইটাকে বিশ্বাস করা, আগেন বিশ্বাস কে ট্রাস্ট, কে তুমি তোমার ডিসিশনটাকে কতটা বিশ্বাসযোগ্য করতে পারছো। তো আই বিলিভ ইন মাই ড্রিমস, আই সেড কেন লেটস গো ফর খাদান। অ্যান্ড খাদান শুধু বানাইনি, খাদান যাদের জন্য তাদের কাছে আমি পৌঁছেছি আগে, তারপর তারা আমার কাছে পৌঁছেছে সিনেমা হলে। তো কেন পরিচয় হলাম আমার মনে হয় কি এইটুকুর মধ্যে আমি বোঝাতে পারলাম। অ্যাবসলিউটলি দাদা, ইটস জাস্ট দ্য বিগিনিং আই উড সে, এখন অনেকটা পথ চলা বাকি।
শিওর। তোমার এই কথা থেকে আমি জাস্ট একটা ছোট্ট শব্দ তুলে আমার পরে প্রশ্নটা করবো যে ধূমকেতু প্রথম ছবি, ট্রেলার দেখে মনে হচ্ছে ইটস আহেড অফ টাইম। অ্যান্ড পরিচালক কৌশিক গাঙ্গুলি, সেই সময় কিন্তু রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি, রবি কিনাগি স্যার, এত বড় বড় পরিচালকেরা ছিল। এই ডিসিশনটা কেন? দেখো, এখানে সত্যি কথা বলতে গেলে এখানে আমার কোনো ডিসিশন ছিল না, আমি খুঁজছিলাম। এইখানে ক্রেডিট গোজ টু কৌশিক গাঙ্গুলি আর রানা সরকার, তারা আমার কাছে এসেছিল। দে আর দ্য অনলি টিম যার কাছে আমি পৌঁছইনি। ওকে, দে কেম টু মি, কে আমরা একটা রানাদার সাথে আরেকটা ছবি হওয়ার কথা ছিল আমার, সেটাও রানাদা বিং রানাদা, ফটোশ্যুট হয়েছে, লুকসেট হয়েছে, তারপরে আবার ছবিটা বন্ধ হয়ে গেছে, আবার রানাদা আবার ফিরে এসছে আমার কাছে। তো ফিরে যখন এলো তখন এই গল্পটা নিলাম, গল্পটা থেকে ছিটকে গেছিলাম, ওয়াও পসিবল। তো আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আমার মনে হয় এই দুটো মানুষকে দেওয়া উচিত, কৌশিক গাঙ্গুলি আর রানা সরকার। কেন এখনও 10 বছর পুরনো লাগছে না সেটা হচ্ছে কথাকে, এখন যদি আমি ককপিট কবি রিলিজ করতাম খুব ভালো চলতো, কারণ এখন অডিয়েন্স রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে অন্যরকম ছবি দেখার জন্য। অ্যান্ড ধূমকেতু আমরা সবসময় বলেছি যে হেড অফ টাইম ফিল্ম, এখন দর্শক বলছে যে আজকের ছবি। কারেক্ট। হেড অফ টাইম মানে 10 বছর আগে শ্যুট করা ছবি। এবং সবাই যারা যারা এই ছবিটার সঙ্গে যুক্ত আছে, ইভেন রাহুলও যুক্ত ছিল। রাহুল যখন প্রোডাকশন ম্যানেজার ছিল, প্রোডাকশন কি লাইন প্রোডাকশন এক্সিকিউটিভ প্রডিউসার ছিল ছবিটার মধ্যে, ওর সঙ্গে আলাপই হয় আমার ধূমকেতু সেটে। তো ওর নাম এখনও সেভ করা, ম্যানেজার হিসেবে সেভ করা ছিল, ইপি হিসেবে সেভ করা আছে এখনও, রাহুল ইপি হিসেবে সেভ করা আছে। তো ধূমকেতু না, আমরা সবসময় বলেছি ইটস আ হেড অফ টাইম ফিল্ম। আমি বলছি সমীক হালদার, যিনি আমাদের ডিওপি, যে আমার ধূমকেতু করেছে, রঘু ডাকাত করছে, তো সে তার জীবনে বেস্ট মানে সিনেমাটোগ্রাফিটা করেছে, শুনে আজকে ঝকঝকে লাগছে। কৌশিক গাঙ্গুলি সত্যি তোমাদের অবাক লাগবে, এই কৌশিক গাঙ্গুলির সঙ্গে তোমাদের কোনোদিন আলাপই হয়নি। অ্যাবসলিউটলি, এটা মানে অর্ধাঙ্গিনী দেখে ধূমকেতু দেখে দুটো মানে পোলস আপার্ট ছবি মনে হবে। এই কৌশিক গাঙ্গুলি কোথায় লুকিয়েছিল? এই কৌশিক গাঙ্গুলি লুকিয়েছিল না, 10 বছর আগে করে দিয়েছে, কিন্তু ছবিটা দুর্ভাগ্যক্রমে ছবিটা রিলিজ করতে পারে তো নয়, মানে আমরা দেখুন এখন তো ভাগ্য বলবো, এখন তো সৌভাগ্য, মানে হ্যাঁ সৌভাগ্যই বলবো। কিন্তু কৌশিক গাঙ্গুলি না, মানে কোথাও যেন এই ধূমকেতু এত বড় ক্যানভাস ছবি না রিলিজ হওয়াতে ভেঙে পড়েছে। সেই জন্য আবার সে নিজেকে গুটি নিয়ে ফ্যামিলি ড্রামা খুব ডিপ ইমোশন নিয়ে ছবি করেছে। কিন্তু আমি কথা দিচ্ছি, যারা যারা ধূমকেতু এখন অবধি দেখে নিয়েছে বা যারা দেখবেন, তারা এই কৌশিক গাঙ্গুলিকে মেলাতেই পারবেন না যেই ছবিগুলো কৌশিক গাঙ্গুলি আজ অবধি করেছে। তো আমার মনে হয় কি ইটস এ টিম ওয়ার্ক। গ্রেট গ্রেট গ্রেট। আমি বলতে চাই যে এই যে রাউন্ড আমরা খেলতে চলেছি, এটার নাম সেইট লাউড বিন্দাস, তোমারই ছবির নামে। সো দাদা, আমি একটু তোমায় বুঝিয়ে দিই এবং আমার দর্শক বন্ধুদের বুঝিয়ে দিই যে এখানে কিছু চিরকুট রাখা রয়েছে, তাতে প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো তুমি তুলবে, পড়বে এবং হ্যাঁ বা নাই উত্তর দেবে। আমি তখন তোমায় জিজ্ঞেস করবো কি প্রশ্ন, যদি তুমি বলতে পারো ফ্যান্টাস্টিক, আর যদি না বলতে পারো তখন আমার কাছে যে প্রশ্ন আছে তার উত্তর কিন্তু দেবদাকে দিতে হবে। আমি তো, আমার মনে হয় এখানে বসে আছে উত্তর দেওয়ার জন্য, আমার তো কোনো অধিকারই নেই কাউকে প্রশ্ন করার। ঠিক আছে, উত্তর দিতেও ভালো লাগে মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই। তোমার প্রথম চিরকুট। হ্যাঁ বা না বা কি বলো? হ্যাঁ, প্রশ্নটা বলো এবার, যেটাকে হ্যাঁ বললে। তোমার যদি বায়োপিক তৈরি করা হয়, কাকে চুজ করবে অ্যাজ দ্য ডিরেক্টর? কাকে চুজ করবো আমরা? এখনো তো হিরো হয়ে খাচ্ছি, ওটা দিলে অনেকগুলো ডিরেক্টর আছে এরকম রেগে যাবে। সে আমার মনে হয় এটা উত্তরটা না খুব কঠিন, এই কারণে কঠিন। আমি দেখি অন্যদের ইন্টারভিউগুলো দেখি, কেউ বলে আমার এই হিরোকে আমাকে বেশি ভালো লাগে, ওই হিরোকে আমার বেশি ভালো। তো আমি অ্যাজ এ হিরো ব্যাকসাইড থেকে আমারও মনে হয় আমিও তো আছি, আমার নামটা কেন নেওয়া হয়নি। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং, কে যখন আমি যদি কারো আমি একটা জায়গায় পৌঁছে গেছি, সেই জায়গাতে সে ফর এক্সাম্পল আমি একটা মিস্টার এক্সের নাম নিলাম, বাকিগুলো কোথাও যেন কষ্ট পাবে। আমার মনে হয় এভরিওয়ান ইজ ট্যালেন্টেড। প্রবলেমটা হচ্ছে কে ডিরেকশন দেবে সেটা না, প্রবলেমটা হচ্ছে কে লিখতে পারবে ভালো করে। যে ভালো লিখতে পারবে সেই আমার মনে হয় তারপর ডিসাইড করা হবে কি। তাহলে একটু টুইক করে দিই, কাকে কাস্ট করবে দেব অধিকারীর চরিত্রে? এই মুহূর্তে দেবকে ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। চলো দাদা, পরের প্রশ্ন। সবই তো ইয়েসই বলতে হবে।
তাহলে প্রশ্নটা করে ফেলো দাদা। এমন কোনো কোস্টার যে তোমাকে সিরিয়াস সিচুয়েশনেও হাসাতে পারে? কে দাদা, এটা সবাই জানতে চায়। কোয়েল মল্লিক। কোয়েল দি ডেকো, হ্যাশট্যাগ ডেকো। ডিকো। পরেরটা। ইয়েস। দেব ফার্স্ট কার কাছ থেকে প্রপোজাল পেয়েছিল? আমি যে প্রপোজালের কথা বলছি সেটাই আসছি। মিলন ভগিন বলে একজন ডিরেক্টর ছিল, সে আমাকে প্রপোজাল পাঠিয়েছিল প্রথম ছবি। সেই ছবিটা আরে প্রপোজাল আমি আমার মতো করে নেবো না। আমরা তো আচ্ছা, আমি কি এখানে ঘর সংসার বিক্রি করতে বসেছি? আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। মিলন দা, থ্যাংক ইউ, তুমি আমাকে নাওনি, এতদিন বলতে পারিনি, এই বললাম। ইয়েস, বাট আনসারই তো নো হবে। কি প্রশ্ন দাদা? একজন ফিমেল অ্যাক্টর, অভিনেত্রী যার সাথে তুমি তোমার লাইফটা এক্সচেঞ্জ করতে চাইবে ফর এ ডে। চাও কারোর সাথে এক্সচেঞ্জ করতে? আরে আমার লাইফটা বেস্ট লাইফ আই এম লিভিং, ওয়াই শুড আই? क्या बात। হ্যাঁ, মানে আই থিঙ্ক পিপল ওয়ান্ট টু এক্সচেঞ্জ দেয়ার লাইফ উইথ মি। আই ডোন্ট থিঙ্ক আই শুড, আই নিড ইন দিস লাইফ, আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি satisfied, sorted, and thanks to my audience, thanks to my parents, That's good. and God has been kind to me. Great. পরের। ইয়েস না নো? আরে তো ইয়েসের সবই ইয়েস ধরে নিচ্ছি আমরা তাহলে। তোমার চোখে শুভশ্রীর বেস্ট কাজ কোনটা? আনডাউটেডলি ধূমকেতু। আমি বলছি না, যা দর্শক দেখেছে এবং অ্যাবসলিউটলি যা গতকাল দেখবে, রিলিজ করে গেছে এবং ফাটিয়ে সবাই দারুণ রিভিউজ দিচ্ছে। তার মনে হয় শুভশ্রীর জীবনে এটা বেস্ট কাজ ধূমকেতু। এমন একটা গান যেটা তুমি প্রত্যেকটা ইন্টারভিউতে গাইবে ফরএভার। সি টাচুট, আমার ভগবানের আশীর্বাদে, জিৎ গাঙ্গুলির আশীর্বাদে, SBF ফিল্মের আশীর্বাদে, সুরিন্দর ফিল্মসের আশীর্বাদে, SK মুভিসের আশীর্বাদে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আশীর্বাদে, আই হ্যাভ ইনাফ সংস। মানে প্রত্যেকটা মুডের জন্য আমার কাছে গান আছে, বিয়ের জন্য আছে। আমি তোমার ইন্ট্রোডাকশনে 5টা গান বা একদম বলে ফেললাম। পার্টি শুজ থেকে আরম্ভ করে মুড হলে, এবারে ও মধু থেকে আরম্ভ করলে আমি চোখের জলে ভাসিয়ে দিলাম, সেটাও হতে পারে। আমার মলারে হতে পারে চাঁদ থেকে, বা ধূমকেতু থেকে আর হবে না দেখা হতে পারে। টনিক থেকে ধূমকেতুকে মায়ের জন্য, যদি মায়ের জন্য কোনো গান রেকর্ড করতে হয় তো মায়ের গান আছে। আমার প্রজাপতিতে বাবার জন্য, তুমি আমার হিরো, প্রজাপতিতে আছে, সব ইমোশন করে আছে। তো আমার জন্য না টাচুট, আমি খুব কম অভিনেতা হয় বা অভিনেত্রীও হয়, ডিরেক্টর বা যে কোনো টেকনিশিয়ান যদি বলি, যাদেরকে আমরা HOD যদি বলে থাকি, ফেস অফ দ্য টিম বলে থাকি, আমরা আই এম ওয়ান অফ দোজ লাকিয়েস্ট পার্সন যার কাছে প্রচুর ভালো ভালো আর প্রত্যেকটা মুডের জন্য গান আছে। মানে আমি যদি হ্যাপি থাকি তো আই নো হোয়াট, আমার যদি জন্মদিন হয় তো আই নো কোন গানগুলো চলবে। আমি যদি ঘরে একা বসে কিছু শুনতে চাই, সামথিং যেটা মুডকে সাপোর্ট করে, সেটার জন্য আছে। বা বাথরুমে চান করতে করতে আমি সারাক্ষণ গান শুনি, মানে আমার অ্যালেক্সা থাকেই আমার বাথরুমে, তো অ্যালেক্সা বৌদিকে বলি। দাদা তোমার গানের সেন্স খুব ভালো, মানে ও সরি, অবশেষেও আছে আমার কাছে। এই যে আমার কাছে অবশেষেও আছে। তো ইয়া টাচ গান নিয়ে আমার মনে হচ্ছে খুব আনফেয়ার হবে যদি আমি একটা গানকে বলি। আর কিশোরীও আছে আমার কাছে। অ্যাবসলিউটলি। তো আমার মনে হয় আই লাভ সংস, মানে কোথাও যেন আমার পার্সোনালি ও জানে সেটাকে, আমি খুব প্যাশনেট অ্যাবাউট মিউজিক। যারা আমার মিউজিক ডিরেক্টর তারা জানে, পাগল করে দিই আমি তাদেরকে। অ্যান্ড আই থিঙ্ক ক্রেডিট গোজ টু জিৎ গাঙ্গুলি, মানে জিৎ গাঙ্গুলি, শ্রীকান্ত মহতা, নিষ্পাল সিং, কারণ তারাই আমাকে শিখিয়েছে ভালো গান, গান যদি ভালো পাওয়া যায় তাকে কীভাবে শ্যুট করতে হয়। তো আই থিঙ্ক আই এম ব্লেস। গ্রেট। পরেরটা। একটা ফিল্ম যেটা তোমার ক্যারিয়ার থেকে মুছে ফেলতে চাও? না গো, আমার মনে হয় একদমই ভুল প্রশ্ন এটা। কারণ প্রত্যেকটা ছবি ভালো হোক খারাপ হোক আমাকে এগিয়েছে এই কারণে। খারাপ ছবিগুলো আমাকে সবসময় শিখিয়েছে, আর ভালো ছবিগুলো আমাকে ইন্সপায়ার্ড করেছে এর থেকে ভালো আর কী করে করবো। তো আমার মনে হয় এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। যেমন ভালোটা ইম্পর্টেন্ট, অতটা খারাপটাও জীবনে ইম্পর্টেন্ট। কারণ খারাপটা না হলে ভালোর মর্যাদা তুমি ভালোকে সম্মান করতে শিখবে না। তো আমার মনে হয় ভালোটা যতটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় মাঝে মাঝে খারাপটাও অতটাই ইম্পর্টেন্ট। এবং সব ছবি তো প্রিয় হয়, মানে কোনো ছবি তো ফ্লপ। আই ডোন্ট রিগ্রেট, মানে আই ওন মাই ফিল্ম। সেটা অগ্নিশপথ হোক বা আরশিনগর হোক, বা যে ছবিগুলো দর্শকের কাছে অতটা ভালো রেসপন্স পাইনি, আমি সেই সব ছবিগুলোর নাম বলছি। রোমিও না, রোমিও তো ব্লকবাস্টারই ছিল ওই সময়। যারা ফিল্ম, আমি মনে হয় দোষ অ্যাক্টর না, ভগবানের আশীর্বাদে আমার খুব ডিজাস্টার ছবি কম আছে, হাতে গুনে 2-3টেই হবে। বাদবাকি একটা সম্মানীয় রেসপন্স পেয়ে, ব্রেক ইভেন পেয়ে আমি এগিয়ে গেছি। তো আমার মনে হয় না আমার জীবনে কোনো ছবি যেটা আমি মুছতে চাই। আমার মনে হয় আমার জীবনে আমি আরও ছবি অ্যাড করতে চাই, যাতে আমি কিছু শিখতে পারি, সো দ্যাট এখানে নেক্সট ছবিতে যেন সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। এমন একটা রোল ফ্রম অ্যানাদার অ্যাক্টার্স ক্যারিয়ার ইউ উইশ তুমি করতে পারতে?
একটা ছবি আমার খুব টেনেছিল, ছবিটা রুক্মিণী করেছিল, তো রুক্মিণী আমাকে এসে গল্পটা শুনিয়েছিল। আজ এ ব্রিলিয়েন্ট স্টোরি, ব্রিলিয়েন্ট গল্প। আমি জিদ্দার প্রোডাকশনে ছিল ছবিটা, জিদ্দা ওইটা করছিল না, আমি জিদ্দাকে ফোন করি, আচ্ছা, জিদ্দাকে ফোন করে বলি এই ছবিটা তুমি মিস করছো কেন, সুইজারল্যান্ড ছবিটার নাম। ও সুইজারল্যান্ড, কুন্ডু সৌভিক খুন্ডি। আমার মনে হচ্ছে সুইজারল্যান্ডের গল্পটা ওয়ান অফ দ্য বেস্ট গল্প, যেটা আমি খুব হিংসে হয় না একটা গল্প চলে গেল। তো আমি জিদ্দাকে ফোন করে বলছিলাম তুমি যে অন্যরকম গল্প করছো, দিস ইজ অন্যরকম, তুমি এটা, মেইন স্ট্রিম, হ্যাঁ মেন স্ট্রিম, মানে কমার্শিয়াল ছবি। মানে আমাকে যদি সুইজারল্যান্ড দেওয়া হতো আমি চোখ বন্ধ করে পড়ে নিতাম। আমার মনে হয় ইটস ওয়ান অফ দোজ ফিল্ম উইচ আই মিসড। তাহলে আবিরদার একটা রোল, আবেদন একটা কারেক্ট। আরেকটা মাকে ঢপ দিয়ে করা কোনো একটা কাজ, সবাই তো দিই আমরা। ও আমার মানে ঢপ মানে ওরকম না, মানে তা ধরেও নেয়, তারা তো জন্ম দিয়েছে, ঢপটা ওর কাছে ঢপ। মান খেয়েছো? প্রচুর মার খেয়েছি আমি, প্রচুর, মানে আমি প্রচুর, মানে চোখে লঙ্কা পাউডার দেওয়া থেকে জলে ডুবিয়ে মারা থেকে, মা নাকি বলতো, আমি যেটা বিশ্বাস করি না, বাবাও বলতো, বলে এখনো, কি আমি প্রচুর বদমাস ছিলাম। আই ডোন্ট থিঙ্ক আই এম গুড বয়, বাট আমি জানি না এইসব। বাট ঠিক আমার মনে হয় কি মার খেয়েছি বলে আজকে বড় হয়েছি, নাহলে মানুষকে সম্মান করতে শিখেছি, নাহলে মানুষকে সম্মানই করতাম না। সো হোয়াট আই এম টুডে, আই থিঙ্ক থ্যাঙ্কস টু দেয়ার আপব্রিঙ্গিং। আরো তোমাকে যদি কোনো একজন পোস্টারের সাথে ভ্যাকেশনে যেতে হতো, কাকে নিয়ে যেতে? রুক্মিণী মৈত্র, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও এতটা ইজিলি বলে দেবে, আমি খুব এক্সপেকটেশন নিয়ে। ও যাই হোক, কি করে ব্যালেন্স করো এই অ্যাক্টর দেব আর এই প্রডিউসার দেবকে? আই থিঙ্ক দুজন দুজনকে চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় কি অ্যাক্টর দেবের স্বপ্নটাকে প্রডিউসার দেব সাপোর্ট করছে, আর প্রডিউসার দেবের স্বপ্নটাকে অ্যাক্টর দেব সাপোর্ট করছে। কখনো ঝগড়া হয় এদের দুজনের ভেতরে? বা এই ঝগড়াটা কারোর ওপরে রিফ্লেক্ট করে ব্যক্তিগত জীবনে? না, মানে কি হয় না, সি অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট, বাট প্রডিউসারও তাই চায়। এদের যে এত, মানে অ্যাজ এ প্রডিউসার আমারও তো ওই সত্তাই কি আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। মানে আমি নর্মাল অর্ডিনারি পথে হাঁটতে চাই না, গিভ মি সামথিং নিউ, আই এম দেয়ার। সেখানে একটা দেব আর প্রডিউসার দেব দুজন একসাথে পৌঁছে যায়। মানে সে ফর এক্সাম্পল আজকে ধূমকেতু যেহেতু রিলিজ হচ্ছে, যখন আমি সুযোগ পেলাম, দেখতে পেলাম দ্যার ইজ এ পসিবিলিটি, 1% পসিবিলিটি কি আমি ধূমকেতুটা রিলিজ করতে পারি, ডিসপাইট আমার রানার সাথে ঝামেলা চলছে। রানা জানেও না, বম্বে থেকে মিটিং করলাম, মিটিংয়ে সেটেল করলাম, আই জাস্ট গেভ হিম। যদি আমি খুব না ভুল করি, সরি কাটলাম, এই সাথে কিন্তু তোমার প্রজাপতি 2 এরও শুটিং শুটিং চলছে, রাইট? সেটা কি করে, মানে অদ্ভুত, মানে কি করে? ডেস্টিনি গো। এবারে সি দ্য থিংস দ্যাটকে কতজন বা এই সুযোগটা পায়? আমাদের সি দ্য থিংস দ্যাটকে যত দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে কমে যাচ্ছি, এই কমার মধ্যে আমি অনেকটা বেশি আছি। তো এই বেশিটাকে আগলে রাখতে গেলে তোমাকে তো পরিশ্রমিক হতে পরিশ্রমিক তো বলে না, পরিশ্রমিক হতে হবে, তোমাকে হার্ডওয়ার্কিং হতে হবে। তুমি বাড়িতে বসে ল্যাট খেলে হয়তো আগের খাদান চলে গেছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। না, খাদান হিট হওয়ার পর আমাদের ঘুম উড়ে গেছিলো, কি হোয়াট নেক্সট? আমি জানি না ধূমকেতু রিলিজ হওয়ার কথা, কিন্তু ধূমকেতু যখন এলো হঠাৎ করে, ধূমকেতু আমার জীবনে, আই গেভ ইন দ্য বেস্ট রিলিজ ডেট এই বছরের 15 আগস্ট। কিন্তু রিলিজ ডেট তো হলে হবে না, এখন এক্সপেকটেশন এখন অনেক বেশি হাই। একটা আজকে বললে শুনতে কেমন কেমন যেন লাগবে, যখন আমরা বসেছিলাম কে ছবিটা আমরা রিলিজ করবো, ইউ পার্ট অফ ইট, তোমাকেই ফোন করেছিলাম, পুরো কার কি ডিউজ আছে সব নিয়ে বসি আমরা, ইউ আর পার্ট অফ দ্যাট মিটিং। আমাদের সবচেয়ে বেশি ভয় ছিল একটা মরা ছবিকে আমরা রিলিজ করতে যাচ্ছি, অ্যান্ড যেখানে আমার রঘু ডাকাত আছে আর ওইদিকে খাদান রিলিজ হয়েছে, এনি অ্যাক্টর উড হ্যাভ সেটকে রঘু ডাকাতে পরে রিলিজ করবো, নট নাও। কারণ রঘু ডাকাত বিগ ফিল্ম, বিগ ক্যামেরা, টিজার পড়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন রঘু ডাকাতটা কী। তার মাঝখানে এই সাহসটা নেওয়া এবং নিজেকে কনভিন্স করা আমি এর মাঝখানে এটা বিক্রি করবো, আমি এর মাঝখানেও দর্শক বুঝতে পারবে না কি ইট ইজ নট লেস দেন খাদান, ইটস নট লেস দেন রঘু ডাকাত। এবং একটা 10 বছরের পুরনো স্টিল ছবির যে স্মৃতিটাকে কীভাবে মুছবো, আমাকে পুরো 10 বছর পুরনো, আমি 10 বছর পিছনে নিয়ে গেছি সবাইকে একটা ইভেন্ট করে। আই সেড কি নো, এই ছবিটাকে হিট করতে গেলে, যখন আমরা খাদানে করেছিলাম, আমরা গ্রামে গ্রামে পৌঁছবো যারা আমার দর্শক। ধূমকেতুর জন্য আমার কাছে একদম ক্লিয়ার ছিল, আমি আজকে ধূমকেতু আজকে দর্শককে বিক্রি করতে পারবো না যদি না আমি ওদিকে 10 বছর পিছিয়ে নিয়ে যেতে পারি। আমি সেই ইভেন্টটা করলাম যে এখানে পুরো ওয়ার্ল্ডটাকে তৈরি করলাম, যারা আমাদের দর্শক ছিল একটা সময়, যারা তখন বাচ্চা ছিল, তারা হয়তো তারা আমার গান দেখে খেত, যারা হয়তো কলেজে ছিল, কলেজে স্কুলে ছিল, স্কুলে যাওয়ার আগে আমার গান দেখতো, স্কুল থেকে ফেরার পরে আমার গান দেখতো, টিউশন যাওয়ার আগে আমার গান দেখতো, টিউশন যাওয়ার পরে আমাদের গান দেখতো। সেই ইউথ
ইউথটাকে, সেই জেনারেশনটাকে আমি যদি জাগিয়ে দিতে পারি, যদি আমি ফ্রি আনতে পারি, আই এম দেয়ার। অ্যান্ড টাচউড, থ্যাঙ্কস টু মাই টিম, আমরা ওয়ার্কআউট করলাম কীভাবে কী করবো, হাউ টু ওয়ার্ক ইট আউট, অ্যান্ড দেন থ্যাঙ্কস টু SVF, থ্যাঙ্কস টু সুইন্দর ফিল্ম, থ্যাঙ্কস টু আমাদের SK মুভিজ, তারা আমাকে গানের রাইটসগুলো দিয়ে দিল, সো দ্যাট আই ক্যান প্লে দ্য সং, সো দ্যাট আই ক্যান ইউজ মাই সংস, অ্যান্ড দ্যাটস হাউ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড কে বাই কাম লেটস গো ব্যাক টু স্কুল। অ্যান্ড সেই জন্য আজকে ধূমকেতু এই একটা সাকসেস পেলো। তো এই যে বললেন কি দেব প্রডিউসার, দেব একটা সব ঠিক আছে, সবাই চায় সাকসেসফুল হতে। প্রডিউসার দেবও চায় কি আমার ছবি ব্যবসা করুক, একটা দেবও চায় কি ছবিটা দেখার পর লোকে বলে দারুণ করেছে, দেব উড়িয়ে দিয়েছে। তো আমার মনে হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড, দে গো হ্যান্ড ইন হ্যান্ড। অ্যাবসলিউটলি দাদা। ধূমকেতু যদি আজকে বানাতে অ্যাক্টর দেব, প্রডিউসার দেব, কি চেঞ্জ করতো? কিছু কি চেঞ্জ? না না, ধূমকেতু আমার জীবনে, তুমি যে বললে না কোন ছবিটা মুছতে পারবে, কার সঙ্গে ডেটে যাবে, অনেকগুলো প্রশ্ন ছিল, কে তোমাকে হাসায়, কে তোমাকে কাঁদায়, এতগুলো প্রশ্ন করলে আমি সবটাই জবাব দিয়েছি। এই একটা প্রশ্ন আমি জবাব দিতে পারবো না, কারণ আজকে আমি, কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, শুভশ্রী গাঙ্গুলি, আমরা, ইভেন দেব ফর দ্যাট ম্যাটার, ধূমকেতু যদি আবার আমরা বানাতে পারবো না। মানে টাকা দিয়ে ধূমকেতু বানানো যাবে না। ইট ওয়াজ পিওরলি আউট অফ প্যাশন, ইট ওয়াজ পিওরলি আউট অফ ইমোশন। ইমোশন মানে দেব শো হচ্ছে ভালোবাসা না, ইমোশন মানে আমরা এমন একটা কাজ করতে চলেছি যেটা বাংলায় কোনোদিনও হয়নি। ওই সময় দাঁড়িয়ে প্রস্থেটিক মেকআপ 5-6 ঘন্টা করে লাগতো। আমরা রাত্রে 2টো থেকে মেকআপ শুরু করতাম, কারণ প্রথম সূর্যের আলোর আমাকে শ্যুট করতে হবে, এই ম্যাজিক আওয়ারটাকে আমাদের রিক্রিয়েট করতে হবে। তার জন্য আমাকে 6টার মধ্যে আই হ্যাভ টু বি অন দ্য ফ্লোর। 6টায় যদি ফ্লোরে যেতে হয় তাহলে আমাকে 2টো থেকে মেকআপ করতে নামতে হবে, সো দ্যাট আই ক্যান রিচ ব্যাক। না খেয়ে কখনো রাত্রে 10টা অবধি শুটিং হয়েছে, ওই মেকআপটা আমাদের 10টা অবধি রাখতে হয়েছে। 10টা রাত্রে 2টো খেয়ে সকাল 10, তারপর দিন রাত্রে 10টা অবধি না খেয়ে কিন্তু কোনোদিন কষ্ট পেতাম না। হয় না কি পরিস্থিতি কী হচ্ছে, আরে খুব কষ্ট হলো আজকে, না আমার সবসময় মনে হতো কি কিছু নতুন করছি। তো এখনও সেটা মনে হয় কি, আমি ডাবিং করার সময়, এটা আমি অনেক ইন্টারভিউতেও বলেছি, আবার বলছি কি ধূমকেতু আমার জীবনে এমন একটা ছবি, আমি চাইলেও এর থেকে ভালো করতে পারবো না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, আমি এই ছবিতে যারা যারা অভিনয় করেছে, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ক্যারেক্টার চাইলেও তারা তার থেকে ভালো করতে পারবে না। সে এইটার হোক, সে আমার ক্যামেরাম্যান হোক, ডিরেক্টর হোক, কস্টিউম হোক, সব কটা আর্ট ডিপার্টমেন্ট হোক, দারুণ লোকেশন যারা রেখি করেছে তারা হোক, আমরা কেউ ধূমকেতুকে রিক্রিয়েট করতে পারবো না। ভালো তো দূরের কথা, 100 গুণ খারাপ বানাতে পারবো, ভালো আমার মনে হয় না। ধূমকেতু যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ। ব্যাকআপ না, সিকোয়েন্স শেষ হলো। আমরা সকলে দেবদার সাথে এখানে বসে আড্ডা মারছি, আপনারাও এন্টারটেইন হচ্ছেন, আমি তো হচ্ছি। আরে গুরুর সাথে থাকতে কার না ভাল লাগে, কিন্তু গুরুর হিরোইনরা যারা না থাকলে গুরু হতো না, আমাদের সুপারস্টার হিরোইনরা, তাদেরকে নিয়ে তাদের নাম নেব রাদার, তোমাকে জাস্ট একটা লাইন তাদেরকে ডেডিকেট করতে হবে, বা একটা শব্দ বা একটা গান, যা তোমার ইচ্ছে। তাই সময় নষ্ট না করে প্রথম হিরোইনের নাম নিয়ে নি, কোয়েল মল্লিক। কোয়েলের সাথে আমি, আমার মনে হয় যত রাজ্যের গসিপ আমার কোয়েলের সাথেই হয়, অ্যান্ড শি ইজ এ গসিপ কুইন। কোয়েল দি গসিপ কুইন বললো, অ্যান্ড she is not one of the, she is my best friend. আমি যদি হিরোইনদের মধ্যে যদি বলি, আই ক্যান টক টু এনিথিং আন্ডার দ্য সান, মানে এনিথিং অ্যান্ড এভরিথিং। মানে এটা আজ থেকে নয়, ছোটোবেলা থেকে, অ্যান্ড ছোটোবেলা কিন্তু সেন্সকে প্রেমের কাহিনী থেকে আমার এখন মনে আছে, যখন আমার ডিকশন ওয়াজ নট দ্যাট গুড, পজেস অ্যান্ড অল দিস থিং, তো শি ইজ টু আমাকে কারেক্ট করছিল, হঠাৎ করে রবিকে নিয়ে দেখে নেয়, প্রচুর ঝাড়ে, আই ফেল সো গিল্টি, আরে আমার জন্য এ করেছে, বিচারিকে ঝাড় পড়েছে। রবিকে নাকি বিং রবিকে নাকি, রবি স্যার আই লাভ ইউ, ইউ অলসো নো দ্যাট, বাট ইটস আ ওয়ে অফ সেইং, তো প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি। তো দ্যাটস অন, কোয়েল হ্যাপেন টু বি নট ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শ্রাবন্তী পাওয়ারফুল অ্যাক্ট্রেস আমার মনে হয়। শ্রাবন্তী, আমি যাদের সাথে কাজ করেছি, যদি অভিনেত্রী হিসেবে যদি বলি, শি ইজ ওয়ান অফ দোজ ব্রিলিয়েন্ট powerful actress. Nusrat is a good friend. Nusrat, she's bindas type. Mimi pass. Okay. Idika hard work. Barkha আমার মনে হচ্ছে বরখা
যেভাবে নিজেকে মেনটেন করেছে, হ্যাঁ, মানে হিংসা হয়। মানে ও যখন এতেও ছিল, মানে দুই পৃথিবীর সময় বা ওই সময়টা, ও বা এখন এক্স হাজব্যান্ড ইন্দ্রনীল, টু গিভ আস এ কম্পিটিশন, লাইক তোকে দেখে হিংসা থাকে কখন ওরকম বডি হবে বা ইউনো। তো আই থিঙ্ক বারখা ইজ সুপার ফিট অ্যান্ড শি ইজ অলসো ভেরি গুড ফ্রেন্ড অফ মাই। পায়েল সরকার, again powerful actress, she's very powerful, এবং মানে কিছু কিছু মানুষ কম পেয়ে কিন্তু বিশাল কিছু করার ইচ্ছে আছে অ্যান্ড করে উঠছে। পাইল ইজ ওয়ান অফ দোজ, এমন জায়গা থেকে এসছে, বা ওর ব্যাকগ্রাউন্ড যেহেতু ওয়ার্ক উইথ আমাদের সো কল ফার্স্ট সুপারহিট ফিল্ম আই লাভ ইউ, ওরা আমার একসাথেই জার্নি। তো আমার মনে হচ্ছে সি হ্যাজ আ বিউটিফুল জার্নি, মানে কোথা থেকে কোথায় একটা জার্নি হয়েছে। তারপরে বম্বেতেও গিয়েছিলো, বম্বেতেও কাজ করেছে, ইউনো। I think very hardworking, very sincere, and I wish all the luck. রুক্মিণী মৈত্র, রুক্মিণী আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, যদি কোনো হিরোইনের সাথে আমি কাজ করে থাকি, আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্যাম। হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিন তো অন্য লেভেলের ডিসিপ্লিন, মানে ওকে দেখে আমি বলি এতটাও ডিসিপ্লিন হওয়ার দরকার নেই। মেকআপ ভ্যান লাগবে না, তার আগে পৌঁছবে, কেন কল টাইম 8টা দিয়েছে, তারপরে আমাকে ভাই মেকআপ ভ্যান লাগেনি, মানে তুমি কেন গেছো, একটু পরে যেতে পারতে। চিজ লাইক মি, কোথাও যেন মনে হয় প্রচুর ন্যাগিং দ্য সেন্স যে কাজ নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, এটা কেন, এই সিনটা কেন, এটা আরও ভালো করবো। ওর প্রমোশন শুধু সিনেমা না, হয় না কিছু কিছু হিরোইন তাদের কাউকে, তার মানে রুক্মিণীকে নিয়ে আলাদা করে এক্সট্রা লাইন বলছে বলে অন্যরা খারাপ তা নয়, বাট যেহেতু রুক্মিণীর সঙ্গে আমি অনেকটা ছবি করেছি বা সুযোগও পাই, ওর সঙ্গে যেহেতু কোম্পানির মধ্যে আমার ওর অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, শুধু সিনেমা নয়, তারপরে যে ছবিটা কীভাবে প্রমোট করবে সেখানেও সারাক্ষণ বসে থাকে। প্রডিউসার ব্রেন, কারেক্ট, ইটস আ প্যাকেজ। শুভশ্রী গাঙ্গুলি, হার্ড ওয়ার্কিং, আগেন শি হ্যাজ আ সুপার সাকসেসফুল স্টোরি। কিছু কিছু মানুষের যদি স্টোরি হয় না, একটা জার্নি হয়। লেডি সুপারস্টার, ওকে ওকে, লেডি সুপারস্টার, ওর একটা সুন্দর জার্নি আছে, যেই জায়গা থেকে এসছে, বর্ধমান থেকে আজ আরবানা অবধি, আমার হচ্ছে সেটা পিওরলি ওর হার্ড ওয়ার্কিং ও সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন টুয়ার্ডস আর আর্ট। তার মনে হয় কি, অফকোর্স ওই সময় দাঁড়িয়ে বা আজকে যেভাবে দর্শক, আজকেও ওর আমার মনে হয় কি ওর জেনারেশনের মধ্যে আজকে যেভাবে ও নিজেকে ধরে রেখেছে, আস্তে আস্তে সবাই একটু একটু করে পিছিয়ে গেছে। তার মানে এটা নাকি সবাইকে আমি খারাপ বলছি, কারণ লেটস বি প্র্যাকটিক্যাল। মানে আমি ধূমকেতু যেহেতু রিলিজ হচ্ছে, আমি দেখছি, ওর সাথে ঘুরছিও, মানে নিজেকে ধরে রেখেছে। এবং চিজ এই জেনারেশন, আমাদের জেনারেশন, ও তো আমারই জেনারেশনের, মানে আমার জেনারেশনের মধ্যে নো ব্যাকগ্রাউন্ড থেকে একটা তৈরি করা, আই থিঙ্ক ইটস কমেন্ডেবল। প্রডিউসার দেব কাকে চুজ করবে, #ডেকোকে না #ডেসুকে? ডিপেন্ড করছে সাবজেক্ট কী হয়। মানে আই ডোন্ট থিঙ্ক আউট মাই হিরোইন ফার্স্ট, দেন আই থিঙ্ক আউট মাই সাবজেক্ট। নো, আই থিঙ্ক আউট মাই সাবজেক্ট ফার্স্ট। মানে যদি আমার মনে হয় কি এই সাবজেক্টের মধ্যে কোয়েলকে লাগবে, তো অফকোর্স কোয়েল, ইট হ্যাজ টু বি কোয়েল। আমি গেছিও কোয়েলকের কাছে, আমি ককপিটে যখন গেছিলাম, আমার কেউ জানে না হয়তো, আমি হয়তো তখন বলেও ছিলাম, কোয়েলের একজন অন্য কেউ করার কথা ছিল ছবিটায়, করেনি, লাস্ট মোমেন্টে না বলেছে, হ্যাঁ বলে না বলেছে। তো আই ওয়েন্ট টু রানিকে বললাম একটু কোয়েলের সঙ্গে একটা ছবি করতে যাই, আমি ফেসে আছি, মানে 1 সপ্তাহের মধ্যে শুটিং শুরু হবে, কোয়েল ইজ নট মাই ফার্স্ট চয়েস, বাট আমি একটা জায়গা ফেসে গেছি, তো কোয়েল ক্যান রেস্কিউ মি। তুমি যে বললে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড। কোয়েল গল্পটা শুনলো, পছন্দ হয়েছে কি পছন্দ, আমি কোনোদিন জিজ্ঞেসও করিনি। এর কোয়েলের রেমুনেশন নিয়ে আলোচনা হওয়ার কথা, কোয়েলকে আমি কী রেমুনেশন জিজ্ঞেস করবো, সি ইজ সাচ ক্লোজ ফ্রেন্ড। আমি একটা ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিয়েছিলাম ওকে, বলো ইউ ফিল দ্য অ্যামাউন্ট, তুই যে অ্যামাউন্টটা ফিল করবি আমি তোকে প্রশ্ন করবো না। ওই চেকটা আজও অবধি ব্যাঙ্কে ডিপোজিট হয়নি। দ্যাটস কোয়েল ফর মি। অ্যান্ড দে সু সি দ্য থিংস দ্যাট কেন লাইক এভরিন, আমরা সাবজেক্টটা না এমন হয়ে গেছে আগের মতন না, কে দুটো নাচ দুটো গান, আগে গল্পকে ঠিক করতে হবে। কথার কথা আমি যদি খাদানের কথা বলি, খাদান যখন আমার কাছে গল্প এসেছিল, আই ওয়াজ লুকিং ফর সামওয়ান হু ইজ একটু ডার্ক টোনের হবে, ইউনো, কলিহারি গল্প, আমার গায়ের রং, যেটা খুব বেশি ফর্সা চাইছিলাম না। ওই ওয়ার্ল্ডের মধ্যে সবাই বারখাকে আমরা এইভাবে, মানে শুনতে খুব খারাপ লাগবে, বাট কাস্টিং তো এরকম ভাবেই হয়, হ্যাঁ মানে একদম মানে চরিত্রে যেটা খাপে খাপ হবে। তো আজকে ওইটা নেই। ধূমকেতু একটা এক্সেপশনাল হয়ে গেছে, কে
দেশু 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 দেব শুভশ্রী ছাড়া আর কিছু নেই, বাট ইটস এ গুড ফিল্ম। আমি দেশুকে যদি ধূমকেতু থেকে বাইরে রাখি বা ধূমকেতুকে যদি আলাদা রাখি, এখন আমার মনে হচ্ছে গল্পটা আগে ইম্পর্টেন্ট। গল্পের মধ্যে আমি দেবকে ফিট করবো কিনা সেটা আমাকে ভাবতে হবে। এই গল্পটা দ্যাট আমার অরুণদার একটা গল্প নিয়ে আমরা কাজ করছি, অরুণদার গল্পের মধ্যে এমন একটা চরিত্র যেখানে আমি ফিট করছি না, তুই আর থিঙ্কিংকে আমি অন্য জায়গায় কাকে নেবো, রাহুল যেটা প্ল্যান করছে ডিরেক্ট করবে। তো সেই জায়গা থেকে অল ওভার দ্য স্টোরিতে যদি দেব ফিট করতো দেব যদি ফিট না করতো অন্য কেউ, এই রোলটা যদি রুক্মিণী ফিট করতো রুক্মিণী না ফিট করতো অন্য কেউ, বা যে কোনো হতে পারে। তো আমার ওই ফ্যাসিনেশন নেই, এটা ইনসাল্টিংও না আমার। এখন কাস্টিংটা এরকমই হয়ে গেছে, ইটস নট আউট ফ্যাশনেশন, ইটস আউট প্যাশন। এই রোলটার সঙ্গে কে যায়, অ্যান্ড দ্য বেস্ট হবে যেই হবে, কোয়েল হোক বা শুভশ্রী হোক বা রুক্মিণী হোক বা যেই হিরোইন হোক না কেন, উইল অ্যাপ্রোচ। তো দাদা, ধূমকেতুতে তোমার অপোজিটে শুভশ্রীকে নিলে কেন? মানে সেটা কি শুধুই কাস্টিং ছিল, না প্রমিস ছিল প্রথম ছবি বলে, না এমনি এমনি? প্রমিস তো ছিল একটা, অস্বীকার করবো না, কিন্তু আমার প্রমিস করলে যে হয়ে যাবে তা নয়। কিন্তু আই হ্যাড এ পার্টনার ইন দ্য ফিল্ম, কারেক্ট, অ্যান্ড ডিরেক্টর অলসো। কৌশিক কাম্বলি ওয়াজ এ বিগ ব্র্যান্ড, মানে ওর ঘর, যেই ঘরে আমি ছবিটা করছি সেখানে হি ইজ দ্য নাম্বার ওয়ান, সেখানে আমি একটু পিছিয়ে আছি। আমার যদি কমার্শিয়াল হতো সেখানে আই হ্যাভ নাম্বার ওয়ান। যদি রংবাজ গানার ছবি হতো বা চ্যালেঞ্জ গানার ছবি হতো, সেখানে আই ওয়াজ ডিক্টেটিং কে ডিরেক্টর হবে, কে প্রডিউসার হবে। প্রডিউসার তো অলরেডি ওয়াজ ডিসাইডেড, কে হিরোইন হবে, আই হ্যাভ এ সে। কিন্তু ধূমকেতুর মতন ছবিতে আই ক্যান সাজেস্ট, কারেক্ট, আই ক্যান কমান্ড, আই ক্যান ডিমান্ড। তো কিন্তু কিছু কিছু জিনিস না ডেস্টিনি হয়ে যায়। ধূমকেতু ডেস্টিনির মধ্যে ছিল, কে হয়তো আমরা আলোচনা করতে বসেছি, রানাদা বলে তুমি প্রডিউসার হয়ে যাও, আই ক্যান অ্যাফোর্ড ইউ, তুমি যে টাকাটা পাচ্ছ আমি সেই টাকাটা দিতে পারবো না। তো আমি বললাম লেটস কম্বাইন। রানাদা হ্যাঁ বললো, দেন আমাদের স্ক্রিপ্ট লেভেলে কাজ শুরু হলো। তারপর আমরা কাকে নেব একটা নাম এসছিল মাথায়, তখন আমি বললাম শুভশ্রী, মানে আমি যেহেতু চরিত্রটা জানতাম শুভশ্রী হলে খুব ভালো হয়। কৌশিকদার কোথাও মনে হলো কি না, আমার মনে হয় কে ভুল তো বলছো না, কারণ কৌশিকদাও তো এক্সপেরিমেন্ট করছে। কারেক্ট, কৌশিক গাঙ্গুলি খাত থেকে he also want to experiment because he was also bored over there. কারেক্ট, He also want that commercial collaboration যেন হয়, কারেক্ট। ইন্টেলেক্ট অ্যান্ড কমার্শিয়াল কোলাবোরেশনটা কত বড় করতে পারি। আজকে আমি শুনি কে, আমি এটা বলতে চাই, ফাইনালি আই ওয়ান্ট টু সে দিস, কে যখন আমি স্ট্রাগল করছিলাম এই ধরনের ছবি করার জন্য, তখন সুপারস্টারকে নেওয়া হতো না। কে সুপারস্টার ডিরেক্টরের নামটা কমে যাবে, ইট কান্ট বি হিজ ফিল্ম, দেন ইট বিকাম জিৎস ফিল্ম অর দেব ফিল্ম। বাট ধূমকেতু ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল কে ইফ ইউর সাবজেক্ট ইজ গুড, ইফ ইউ টেক দ্য বেস্ট অ্যাক্টর, দ্য বিগেস্ট অ্যাক্টর, ছবিটা কতটা ট্রাভেল করতে পারে। সেই জন্য রাজামৌলি বলো বা ইয়াশ চোপড়া বলো বা রাজু হিরানি বলো বা রোহিত শেট্টি বলো, দ্যাটস হোয়াই দে মেড বিগ ফিল্মস, দ্য বিগেস্ট ফিল্ম। অ্যাটলি বলো, পুষ্পা বলো, কেজিএফ বলো, দিস বলো, প্রভাসের কথা বলি, they have always taken the superstar with proper backing of good script and film has become like this. Huge. হ্যাঁ, আমরা ইগোর মধ্যেই মরে যাই। কেন আমার নামটা আসবে না, কেন রাহুল মুখার্জি ফিল্ম হবে না, কেন এটা দেব শুভশ্রী ফিল্ম হবে? আরে একটা ফিল্ম হিট হলে সবাই লাভ পায়। মানে একজন এডিটর যে ভাই, তার সঙ্গে কোনো লিঙ্ক নেই হিরোদের, কোনো প্রমোশন তাকে ডাকে না, একটা প্রোডাকশন ছেলে, একটা স্পট বয়, সে তাকে কোনো প্রমোশন দেখা না, কিন্তু সে ছবিটা সাকসেস হচ্ছে, সেখানে বসে মদ খেতে খেতে বলছে কিন্তু একটা পার্টিতে যাচ্ছে, পাড়াতে যাচ্ছে, এই ছবিটা আমি করেছিলাম দেখে আয়। তো একটা ছবি হিট হলে না ইন্ডাস্ট্রি গ্রো করে। এবং আমার মনে হয় প্রশ্নটাই ভুলে গেলাম, প্রশ্ন ছিল যে শুভশ্রীকে কেন? হ্যাঁ, শুভশ্রী, এটাই তো আমি এটাই বলতে চাই। শুভশ্রী অফকোর্স আই মাস্ট হ্যাভ সাজেস্টেড, বাট কোথাও যেন সবাই মনে হয় শি ওয়াজ ফিটিং ফর, শি ওয়াজ দ্য বেস্ট ফর দিস রোল, আজকে সবাই তো তাই বলছে। তো আমাদের কাছে 4টি ইমোজিস আছে এবং এই 4টি ইমোজিস দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। এই রাউন্ডে কিন্তু তুমি কোনো কথা বলবে না, শুধুমাত্র তুমি ইমোজিস দিয়ে তুমি নিজেকে এক্সপ্রেস করবে, আর আমি তোমায় প্রশ্ন করতে থাকবো অ্যাজ ইউজুয়াল। প্রথম প্রশ্ন, কোন কোস্টারের সঙ্গে সময় কাটানোর জন্য ইচ্ছে করে রিটেক দিয়েছো? থামস ডাউন হবে তো এটা? হ্যাঁ, এটা থামস ডাউন, এরম থামস আপই তো আছে। হ্যাঁ, উল্টে দাও, নেভে। ওকে, ডিরেক্টরকে অ্যাভয়েড করার জন্য কখনো কি বিজি থাকার প্রিটেন্ড করেছো? না, আমি স্ট্রেট না বলে দিই। ওকে, পার্টি থেকে কাউকে না বলে কি কখনো বেরিয়ে গেছো? অনেকবার। কোন পার্টি? দুটো পার্টির কথা বলছি। ও গড, আচ্ছা। তোমার লাইফের ব্যাপারে, লাইফের ব্যাপারে এমন কোনো রিউমার যেটা তোমার পছন্দ নয়?
অন্য ইমোজিসও আছে? ना आई थिंक दिस সব जो बिकता है उसी को लेकर उम्र होता है। ওকে। নিজের সিনেমার প্লট স্পয়েল করে দিয়েছো কখনো কারুর জন্য? नेवर। কখনো লুকিয়ে লুকিয়ে নিজের সিনেমার খারাপ রিভিউ পড়েছো, তারপরে বলে ভেবেছো যে হ্যাঁ বস? না ওপেনলি পড়ি, আমি ওপেনলি বলি, অ্যাকসেপ্ট করি। আমাকে যে তোতলা বলা হতো আমি অ্যাকসেপ্ট করি, নন একটা আমি অ্যাকসেপ্ট করি। আমাকে ছাগলের মুখে ইটস ওকে। আমার মনে হয় কি সি দ্য থিং ইজ দ্যাট আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তুমি সবাইকে স্যাটিসফাই করতে পারবে না। ট্রু। সোশ্যাল মিডিয়াকে যদি 100% ধরি অ্যাজ অ্যান অ্যাভারেজ, তার মধ্যে 5% থাকবে যে গাল দিতে বাধ্য। তাদেরকে তুমি যা ইচ্ছা করো, হাত কেটে দাও, করে দাও, অস্কার নিয়ে চলে আসো, তাদেরকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। আমি সিনেমাটা বানাই বাকি 95%-এর জন্য। যারা হল করে আসে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে, একটা সিনেমাকে সেলিব্রেশন বানিয়ে দেয়, আমি সিনেমাটা করি তাদের জন্য। তাহলে আপনাদের জন্যই কিন্তু দেবদা সিনেমাটা বানায়। তাই ধূমকেতু কিন্তু এসে গেছে, দেরি করবে না, একদম সিনেমা হলে গিয়ে কিন্তু দেখতে হবে ধূমকেতু। এরপরে প্রশ্ন, নিজের নাম গুগলে কখনো সার্চ করেছো লুকিয়ে লুকিয়ে বা এমনি? ইউটিউবে করতেই হয়, মানে কি কি আর্টিকেলস করেছে। ফর এক্সাম্পল ধূমকেতু নিয়ে যদি কোনো আর্টিকেল বেরোয়, সো ইউ রাইট দ্য নেম অর দ্য ইয়োর নেম। ধূমকেতু ফর এক্সাম্পল আমাকে সার্চ ইঞ্জিনে যেতে হয়, ধূমকেতু নিয়ে আজকে কি কি আর্টিকেল বেরোচ্ছে। ফর এক্সাম্পল আজকে আমরা ইভেন্ট করে এলাম, বাট আই থিঙ্ক এটা সবাই করে, দ্যাটস নাও হার্ম ইন ইট। মানে আমি যদি কিছু না করতে, নর্মাল টাইমে আমি করি না। সে ফর এক্সাম্পল আমার যদি ছবি রিলিজ যদি না হয়, তখন আমি কিছুই করি না, তখন আমি নিজেকে গ্রুম করতে বা স্ক্রিপ্ট নিয়ে থাকি। বাট যখন ছবি রিলিজের টাইম, সারাক্ষণ আমাকে সার্চ ইঞ্জিনে থাকতে হয়। নট বিকজ অফ মি, আমার অফিস কি করছে, মানে আমাদের একটা এগোচ্ছে মিটিংয়ের মধ্যে, তারা ঠিকঠাক কাজ করছে কিনা বা ঠিক টাইমে পোস্ট হচ্ছে কিনা। তো সেটা যদি না হয়, তাদেরকে আবার ফোন করে বলা ছাড়া, এবং কিছু যদি ভালো কিছু পোস্ট হয় তাদেরকে সুপারভাইজ অ্যাজ প্রোডিউসার। কারেক্ট স্যার, হ্যাঁ, এটা সুপারভিশন পয়েন্ট অফ থেকে ডেফিনেটলি আমাকে সার্চ করতে হয়। নিজের ব্যাপারে কখনো কোনো রিউমার শুনে মজা পেয়েছো? মানে আই ডোন্ট কেয়ার, ইটস লাইক রিউমারটাকে খুব বেশি পাত্তা দিই না। অ্যান্ড হচ্ছে এটাই ভালো লাগে, ঠিক করতে দাও, লেট দেম বি হ্যাপি। ওকে। কিছু বাচ্চা ছেলে এটা করে খাচ্ছে, তো খেতে দাও। পাবলিকলি কোনো কোস্টারকে প্রেস করেছো আর ঠিক পেছনে গিয়ে প্রাইভেটলি বলেছো বাজে? আমি মুখের উপর আজকেই বলে এলাম, যারা আমাকে চেনে, অল মাই কো অ্যাক্টার্স, আমি শুধু হিরোইনদের কথা বলছি না, সবারই কথা বলছি ইন জেনারেল। আমার ডিরেক্টর, আমার টিমও, আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গাই। মানে আমার ভালোটা একদম পরিষ্কার ভালো, খারাপটা অতটাই পরিষ্কার। গ্রেট। আচ্ছা, এইবার প্রশ্নটা কিন্তু খুব মজার। বাবার পকেট থেকে কোনো টাকা? প্রচুর। এই তাহলে এইটা একটু দর্শকদের দেখিয়ে দাও। ভারতীয়রা বেঁচে গেছে বাবার পকেটে হাত ঢুকিয়ে। ছোটবেলা বাবা যা শার্টটা খুলে রাখবে আর যাক নিচে যাবে। আগে ছোটবেলা তো, এখন তো কাম যাই না কয়েন আছে কি না, আমার তো এখন সব ডিজিটাল হয়ে গেছে। আমরা তো পকেটে কত চিল্লার হবে, এখানে নোটগুলো তো গোনা থাকে, কয়েনগুলো তো গোনা থাকে না। তো তখন এই 2 টাকা পেলো, তখন সে আই এম নট বাবা, যেমন ওর মতন বয়স না আমার, বাট তখন ওই 2 টাকাও অনেক মনে হতো, 2 টাকাও 200 টাকা মনে হতো। এইটা তো আমার মানে বাঙালি, মানে কি বাঙালি বললে অপমান হবে, ভারতীয়রা এইটা হয়ে তো বেঁচে আছে যে বাবা কখন জামাটা খুলে রাখবে, প্যান্টটা খুলে রাখবে, চেঞ্জ করতে যাবে, চান করতে যাবে, টাকা বাবা পিটিয়েছে, এটা পেটাই, টাকা পেটাই। আরে একটা অদ্ভুত ভালো কথা মনে করে দিয়েছিল। এইটা তো একটা ফেস গেল, বাবার থেকে হাত ধুকে টাকায়। আরেকটা ফেস এসছে যখন বাবা আমার পকেটে টাকা রেখে দিত যাতে চাইতে না হয়। এটাও তো একটা ফেস। মিস করো ওই সময়গুলো, ওই দিনগুলো? না, এখন আমি বাবাকে টাকা দিই, মিস করি না। মিস করি না। সেটা ঠিক আছে, এগুলো তো স্মৃতি না, মানে এইগুলো মিস করলে আজকের সময়টাকে আমি অপমান করছি, কারণ এই সময়টা কেউ পায় না। কিন্তু ওই সময়টা ভুলে গেলে সেটাকে অপমান করা। এই যে সময়টা আমাকে যখন আমি স্ট্রাগল করছি, যখন আমি কলকাতায় হোটেলে থাকছি বা শিয়ালদা লজে থাকছি, তো আমি তো তখন রোজগার করছি না, তখন তো সোর্স অফ ইনকামটাই হচ্ছে বাবার ব্যাংক ব্যালেন্স। কোনোদিনও আমাকে চাইতে হয়নি টাকাটা, বাবাই দেখে। বা মাকে একবার বলেছি, তো মাই হয়তো বাবাকে কনভিন্স করে দিয়েছে, বলেছে, তো আমার কাছে টাকা থাকতো। মানে আমি যখনই বম্বে যেতাম 1000-2000 টাকা আমার পকেটে থাকতোই। তখন আমি অ্যাক্টিং শিখতে যেতাম কিশোর নমিত কাপুর, যেখানে আজকে সব বড় বড় স্টাররা যাচ্ছে। আমার তখন গাড়ি দরকার, আমাদের সবাই গাড়ি করে আসছে বাবা, তো আমি একটা স্যান্ট্রো কিনেছিলাম। এবারে ওইখানে ফুটানি মারতে গেলে, এবারে কেউ যা হয় বন্ধুবান্ধব গ্রুপে, তখন তো আর্নিং করছি না, এবারে সবাই কেউ না কেউ খাওয়ায়।
এই উইকে আজকে এ খাওয়াচ্ছে, নেক্সট উইকে কেউ খাওয়াবে, তখন তো ওরা খেতে গেলে তো ভালো হোটেলেই যাবে, সেখানে তো রাস্তা ঢাবায় মানে চাইনিজ খাবে না, এখানে ফুড স্টলে তো চাইনিজ খাবে না, যেখানে 50 টাকা হয়ে যাবে, এখানে খেতে গেলে 2000 টাকা তখন লাগতোই। তো বলে দিতাম কি মা আজকে তো আমার পালা, তো আমাকে যখন যাচ্ছিলাম জানি 2000 টাকা, ওটা বুঝেই গেছি সিস্টেমের মধ্যে কি বাবার টাকাটা রেখে দিয়েছেন, দেখতে আমার টাকাটা অলরেডি আছে। তো এটা আমার মনে হয় এটা 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 স্মৃতি, বাট মিস যদি করি যদি বলা হয় তো সেটা ভুল হবে, সেটা অন্যায় হবে, কারণ এই সময়টাও সত্যি খুব খুব দারুণ সময়, তো এটাকে উপভোগ করতে চাই, সেটাকে ভুলে যেতে চাই না। অ্যাবসলিউটলি। এই সেগমেন্টের লাস্ট প্রশ্ন, ধূমকেতু শুট করার সময় অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার দেব কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? এখন অ্যাক্টরের চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল, তখন প্রডিউসার সত্তাটা সবে শুরু হয়েছে, তো লজিস্টিকটা বুঝতাম, এক্সিকিউশনটা বুঝতাম না। আজকে যতটা বুঝি এক্সিকিউশন, তখন লজিস্টিকটা বুঝতাম কি কটায় শুটিং করতে হবে, কেউ খেয়েছে কি খায়নি, কোন হোটেলে কি আছে, আমরা কি দিনের আমরা শিডিউলটাকে করতে পারছি কি না, এটা পুরুষের সত্তাটা ছিল। অ্যাক্টারের সত্তাটা অনেক বেশি ছিল, কি দেব দিস ইজ দ্য ব্রিলিয়েন্ট চান্স, তোকে অ্যাক্টিং প্রুভ করতেই হবে, নাহলে এই ট্রোলাররা তোকে আরো ট্রোল করবে, এইটা ওইটা, এবং 3টে টাইম লাইন, কারেক্ট, 3টে বয়স, 3টে লুক। তো অ্যাজ অ্যান অ্যাক্টর আই টুক দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ওই সময়। মানে কেন বলছি, হয়তো দর্শক এখন যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন কি বলছি। আদারওয়াইজ অ্যাজ অ্যান অ্যাক্টর এখানে না দারুণ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আমরা কাজ করেছি, যেহেতু নৈনিতাল, ঠান্ডা, বরফের মধ্যে -20, -10, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য টেম্পারেচার, -10 ডিগ্রি ছিল, এতটা বরফে সেখানে ছুটতে হচ্ছে, খালি গায়ে হামাগুড়ি দিতে হচ্ছে, অ্যান্ড বাট ওই যে বললাম কষ্ট কোনো দিন হয়নি, বাট চ্যালেঞ্জ তো ছিল। আমার মনে হয় চ্যালেঞ্জিং কাজগুলো সত্যি ভালো লাগে, হয়তো সেই চ্যালেঞ্জটা ছিল বলে হ্যাঁ বলেছি। আচ্ছা দাদা, এইবার কিন্তু একটা কঠিন প্রশ্ন। 5টা এমন চেঞ্জেস যেটা আই লাভ ইউ এর দেব আর ধূমকেতু দেবের ভেতরে এসছে থ্রু আউট দিস ইয়ার্স। না এটা আমি বলতে পারবো না, কারণ জার্নিটা এমন একটা প্রসেস না, সেখানে আমি করে গেছি, বুঝতে পারিনি কোনটা করেছি, কোনটা মানে কোনটা আমাকে হেল্প করেছে, কোনটা আমাকে ফেল করেছে, সেটা আমি বলাটা মুশকিল। যেটা হেল্প করেছে সেটাই তো চেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করবে, বাকি ফেলটাকে তুমি অ্যাকসেপ্ট করবে না। আমার মনে হয় সেটা যারা আমাকে এত বছর ধরে দেখছে তারা হয়তো ভালো করে বলতে পারবে এই 5টা চেঞ্জ দেবের মধ্যে এসছে, যেটা মারাত্মক, বা এটা মারাত্মক খারাপ বা মারাত্মক ভালো। আমার মনে হয় এইটা আমি আমার দর্শক, আমার যারা সঙ্গী, যারা এই আই লাভ ইউ থেকে বা অগ্নিশপথ থেকে আমার সঙ্গে এখনো আছে, তারা হয়তো ভালো বলতে পারবে, এই লিটন বলতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা যে প্রশ্নটায় আসি সেটা হচ্ছে, এই যে তোমার এত বছর, আমি গোটা সিনেমার নাম নেব, তোমাকে 1 থেকে 10-এর ভেতরে তাদের নম্বর দিতে হবে। আই লাভ ইউ 10, যোদ্ধা 10, চাঁদের পাহাড় 10, চ্যালেঞ্জ 10, পরাণ যায় জলিয়ারে 10, জুলফিকার 10, টেক্কা 10, বাঘাযতীন 10, বুনোহাস 10, কবির 10, চ্যাম্প 10, প্রজাপতি 10, খাদান 10, কিশমিশ। 10। কেন সবকটাকে 10 দিলে দাদা? আমি যদি আমার সন্তানকে ভালো না বাসি, তাহলে আমার সন্তানকে অন্য কেউ ভালোবাসবে। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। সন্তান 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 সন্তান, ক্যা বাত। আচ্ছা দাদা, তো এই সবকটা ছবির ভেতরে তোমার ফরএভার ফেভারিট ফিল্ম কি? বা সেটা তুমি হতেও পারে যে তুমি সেটা এখনো বানিয়ে কেউ না, প্রত্যেকটা একটা চ্যালেঞ্জ হয়। আচ্ছা টিকে থাকার চ্যালেঞ্জ, আলি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সার্ভাইভ করার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। মন মাইন্ড ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। স্টার হওয়ার চ্যালেঞ্জ, পরাঞ্জয় জ্বলিয়ে সেই স্টার হওয়ার তকমাটা দিয়েছে। নতুন কিছু করার চ্যালেঞ্জ, দুই পৃথিবী সেই সুযোগটা, চালালে ছকা সেই সুযোগটা দিয়েছে। আবার নিজেকে অ্যাজ এ অভিনেতা প্রমাণ করার চ্যালেঞ্জ, বনহাস, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, লার্জার দ্যান লাইফ একটা পার্সপেক্টিভ কিছুটা আছে, সেই একটা চ্যালেঞ্জ। প্রডিউসার হয়ে গেলাম, সেখান থেকে নিজেকে এস্টাবলিশ করাকে না, আমিও যেই স্বপ্নটা নিয়ে নেমেছিলাম, যে তিনদেরকে, যেটা আমি আগের কোনো একটা ইন্টারভিউতে বলেছিলাম, তুমি যখন প্রডিউসার হয়ে গেছো, বাকি তো সব প্রডিউসার তোমার ভিলেন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে, কারণ তুমি তো তাদের হয়ে কাজ করতে, তখন তোমার দুটো সত্তা তৈরি। হ্যাঁ, এবারে তারা কেন তাদের কম্পিউটারকে বাড়তে দেবে? তো সেই জায়গা থেকে নিজেকে ধরে রাখা এবং ওই চ্যালেঞ্জ, ওই আগেনস্ট দ্য টাইট গিয়ে সুইমিং করা, এবং যেটা বলে চ্যাম্প, ককপিট, কবির, সব কটা থিং ওয়াজ সামথিং আই ওয়ান্ট টু ডু, ওটাও চ্যালেঞ্জ। তো কোনো একটা ছবি যে আমাকে দেব বানিয়েছে সেটা নয়, কিন্তু এই 10 নম্বর সবাইকে দিলাম, তারা প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে দেবের, দেবকে স্টার, সুপারস্টার, মেগাস্টার যাই বলেন না কেন, এটা বানানোর পিছনে। তো আই থিঙ্ক একটা ছবি দিয়ে দেবের ক্যারিয়ার বা দেবের লাইফটাকে ডিসক্রাইব করা যাবে না।
নতুন একটা তকমা দিই, কিং অফ টলিউড সবাই বলছে তোমায়, ভয় পায় কিং অফ টলিউড? কখনো কি তোমার ভয় করে? সিরিয়াসলি অতটা ভাববো কেন? আমার কি কাজ? ছবি বানানো, ছবি রিলিজ হয়ে গেল, ভালো হলে খুব ভালো, এটা ভালো খুব হয়ে গেছে। আমি জাস্ট এক বছরের যদি ঘটনাগুলো বলি, আমার লাস্ট ছবি খাদান। খাদান প্রথম তো ভয় ছিলাম, কমার্শিয়াল ছবি বানিয়ে নিয়েছি, আমাকে তো প্রমাণ করতে হবে। মানে যাই হোক, অতন রায় চৌধুরী, অভিজিৎ সেন, তারাও তো বসেছিল না, তাদের ছবি না বলে আমি একটা ছবি করছি, তারাও তো দেখছে ঠিক আছে দেব, তারা আমার খুব কাছের মানুষ, বাট সাইকোলজিক্যাল প্রেশার তো থাকেই তোমার। এর হচ্ছে খাদান যখন ব্লকবাস্টার হলো, আমার ঘুম উড়ে গেল। হোয়াট নেক্সট? আমার যেটা কাজ বা যেটাকে ভাবলে আমার উন্নতি হবে, আমি সেই টাইমটা সেখানে ইনভেস্ট করবো না। আমার কাজ কী করে আরও ভালো করবো, আরও বড় করবো, শুধু দেব না, ইন্ডাস্ট্রিও যেন বড় হয়, আমি সেইটা নিয়েই 90% অফ দ্য টাইম মানে ব্যস্ত থাকি। 10% আমার ব্যাকলগ থাকে, কিছু ধূমকেতু রিলিজ করতে হবে বা রঘু ডাকাতের প্রমোশন প্ল্যান করতে হবে, সেটার জন্য। কিন্তু আমি এখন 2025-এ নেই, কিন্তু আমি 2026-এ চলে গেছি। কেমন 2026-এ এই 3টে ছবি কী করে বিট করবো? আমি জানি কি রঘু ডাকাত, প্রজাপতি 2 আউটস্ট্যান্ডিং, মানে ভালো, কিন্তু আমার 2026-এ কিছুই নেই। কী করে আমি ধূমকেতুর এই যে হাইপটাকে বিট করবো, কীভাবে রঘু ডাকাতে এই ক্যানভাসটাকে বিট করবো, কীভাবে প্রজাপতি 2-এর এই ইমোশনটাকে বিট করবো, সেটা আমার মাথায় চলছে। তো আমি কী ভাববো, কে ট্রোল করছে, কে আমাকে কিং বলছে, কে আমাকে মেগাস্টার বলছে, আমার আই ডোন্ট কেয়ার। তুমি নিজেকে কতটা নাম্বার দেবে? তুমি কতটা রোম্যান্টিক পার্সোনাল লাইফে? আই থিঙ্ক আমার পার্টনার বলতে পারবে, আই ডোন্ট নো। আচ্ছা, তোমার ফার্স্ট ডেট কেমন ছিল? ভালোই ছিল, অফকোর্স। তুমি যদি ডেটিং অ্যাপে থাকো, তাহলে তোমার বায়োতে কি লেখা থাকবে? ভাবিনি। তুমি কি থাকবে আদৌ? তাই তো বলি, ভাবিনি। আচ্ছা, তোমার ফার্স্ট সেলিব্রিটি ক্রাশ কে? জরা জরা মেহকতা। ও গড, দিয়া মির্জা। ওকে, কোন গানটা তোমার প্রেম, তোমার ভালোবাসা ব্যক্তি জীবনে সেটাকে ডিসক্রাইব করে? ডিপেন্ড করছে কাকে নিয়ে ভাবছি আমি। ওকে, কাকে কাকে নিয়ে ভাবছো? কাকে না, কাকে নিয়ে ভাবছো তুমি? আচ্ছা, আপাতত অবশেষে ভালোবেসে চলে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ লেটার কখনো লিখেছো? না প্রথম প্রেমটা হোয়াটসঅ্যাপে? আই এম শিওর লাভ লেটার। এটা তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তখন মেসেজ ছিল। লিখেছি মানে আই এম নট রাইটিং টাইপ, বাট যেহেতু লাভ লেটার এসে, তো রিটার্ন, তো তারা রিটার্ন লাভ লেটারই চায়, তো বাই। ইজি করে বলে দিও, হ্যাঁ, একটা ওয়ার্ডে বলে আই লাভ ইউ টু। আই লাভ ইউ। না না, তুমি এমনিই খুব রোমান্টিক মানুষ। বলছিস? আচ্ছা, তোমার কখনো লাভ এট ফার্স্ট সাইট হয়েছে? দেখেই প্রেমে পড়ে গেছো, যেরকম সিনেমায় হয়, তোমার সিনেমায় যেরকম হয়? হয়েছে, কিন্তু এগোয়নি, তাতে লাভ কি? তোমার আইডিয়াল পার্টনারের কি কি কোয়ালিটি থাকা উচিত? নো, আই এম এ মেস পারসন। কিন্তু তার কি কি থাকতে হবে, যে এই দুটো থাকলেই তুমি তার প্রেমে আছো বা তাকে তুমি ভালো? আমার সাথে না থাকলেই ভালো, আমি কমপ্লিটলি মেস পারসন। কিন্তু সে তো তোমাকে মন দিয়ে ভালোবাসে। হ্যাঁ, তাকে অ্যাডজাস্ট করতে হবে। তাকে অ্যাডজাস্ট করতে হবে, তুমি অ্যাডজাস্ট করবে না? আমি তো অ্যাডজাস্ট করছি, বাট প্রস অ্যান্ড কনস আছে। মানে তাকে তোমাকে আগলে নিয়ে গিয়ে যেতে হবে। নট লাইক দ্যাট, মানে খুব ডিফিকাল্ট মানে টু এক্সপ্রেস। এই এমন একটা কোশ্চেন, তার মধ্যে আমি কি চাই, তার মধ্যে প্রত্যেকটা যে পার্টনার, তারা তো সবসময় ভালো, উল্টা তো আমিই করেছি কোথাও না কোথাও জীবনে। তো ইটস নট হোয়াট আই ওয়ান্ট, ইজ দ্যাট কে হোয়াট আই ক্যান গিভ, মানে হয় না কে আমি কতটা দিতে পারছি, সেটা ইম্পর্টেন্ট। তুমি ফিল করো তুমি ভুল করেছো? হ্যাঁ, সবাই, তুই করিস নি? আমি তো করেইছি, করে যাচ্ছি রোজ। এমন নাকি আমি একা? পৃথিবীতে সবাই তো ভুল করে, তো ইটস ওকে। তোমার আইডিয়াল ডেট কেমন হওয়া উচিত? মানে পাহাড়ে, সমুদ্রে? See, I tell you, I am not না, that romantic. just- এতটা ভাবিনি। এতটা। I just want to travel. I love to travel with my partner. হ্যাঁ, বাস আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। তো I love to travel. মানে I want to see the world with her. আচ্ছা, কোন সেলিব্রিটির সাথে তুমি একটা ডিনার ডেটে যেতে চাও? মানে আমি বলছি না যে তোমার প্রেম করতে হবে, একটা ডিনার ডেটে যেতে চাও। শব্দটাই উড়ে গেছে, ডেট শব্দটা হলেই কিছুই করতে পারবো না। ডেটটা সরাই আমি অনেক কিছু নাম বলতে পারি। ডিনার করতে পারি, ডেট করতে পারবো। ডেট করতে পারি। ডেট শব্দটা এলে সব। তাহলে কার সাথে ডিনার করতে যেতে চাও? কারোর সাথে না, একা একাই ডিনার করে নিতে চাও? একাও কেন করবো? আচ্ছা। আমার তো আছে। আচ্ছা, যে আছে তার সাথেই তুমি ডিনার করতে চাও। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এইবার তোমাকে আবার ওই 10-এর ভেতরে নিজেকে নাম্বার করতে হবে। অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি 10-এ কত নিজেকে দিতে চাও? I don't know.
মানে প্রডিউসার দেব কত দেবে, একটা দেবকে? 100। ওয়াও। আচ্ছা, প্রডিউসার হিসাবে? 200। ছেলে হিসেবে? এখন শূন্য। অনেক কিছু, আই থিঙ্ক তাদের অবদান অনেক বেশি। পার্টনার হিসেবে? 0, মাইনাসে থাকতে হবে। বেস্ট ফ্রেন্ড হিসেবে? 200। পলিটিশিয়ান হিসেবে? 0। 0? আই থিঙ্ক, আই ডোন্ট নো, মানে পলিটিক্স এমন একটা সাবজেক্ট না যেখানে তুমি যত করো ততই কম মনে হবে। কারণ আমাদের দেশে 5% লোক ট্যাক্স দেয়, এই 5% লোকের ট্যাক্স দিয়ে 95%কে চালাতে হয়, এবং এই 95%কে তুমি সবাইকে খুশি করতে পারবে না। এবার তখন যখনই কষ্ট হয়, তারা প্রথমেই তাদের টার্গেট হচ্ছে জনপ্রতিনিধি, কে তাদের তাদেরও তারা কেন করছে না। কিন্তু আমাদেরও হাত অতটাই বাঁধা, কে আমাদের এইটুকু টাকা নিয়ে এত বড় সংসারকে চালাতে হয়। এবারে আমরা মানে আমার হাতেও তো কিছু নেই, আমাকে কোনো একটা সরকারকে বলতে হবে, সেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, এবং তাদেরও হাত অতটাই বাঁধা যে তারাও হয়তো কোনো একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছে, যা ট্যাক্স হচ্ছে বা হচ্ছে। তো আমাদের মতন দেশে না, ভারতের মতন দেশে যেখানে এত বেশি পপুলেশন, যেখানে প্রত্যেকটা সরকারকে রাতে ঘুম উড়ে যায় মানুষকে ভালো রাখতে, সে আমার সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, ইটস নট ইজি। মানে যারা এই পজিশনে আছে, আমি এমপি হয়ে দায়িত্ব নিয়ে বলছি, যারা জনপ্রতিনিধি আছে, প্রাইম মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, মিনিস্টার হোক, এমএলএ, কাউন্সিলর, এনি পোস্ট, যেটা ইটস নট ইজি। দেশ চালাচ্ছে মানে ইটস নট ইজি, কারণ তাদের কাছে এত বেশি এক্সপেকটেশন, কিন্তু তাদের কাছে ফান্ড নেই, শুধু আশা আছে কি আমি এটা করবো, এটা। তার মধ্যেও দেশ চলছে, তার মধ্যেও চেষ্টা করছে, তার মধ্যেও দিদি 500 কোটি টাকা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, তার মধ্যেও আমাদের 50-60% আমাদের ডিফেন্স বাজেটে শেষ হচ্ছে দেশের সুরক্ষার জন্য। তো এমন নাকি আমাদের কোনো সরকার খারাপ না, কেউ ইচ্ছে করে কেউ খারাপ করতে চায় না, বাট একজনকে ভালো রাখতে গেলে আমাকে একজনকে মারতে হচ্ছে, বা একজনকে কষ্ট দিতে হচ্ছে, বা তারা কষ্ট পাচ্ছে, তারা হচ্ছে কি না এটা আমারও তো যোগ্য। অফকোর্স সবারই রাইটস আছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই ধূমকেতু ছবিতে তুমি আর রুদ্রদা মানে দুজন আলাদা দুটো পলিটিশিয়ান বা আলাদা দুটো পার্টি। বেটা তখন তো টিএমসিতে ছিল। ও, তো কেমন ছিল তোমাদের বন্ডিং সেটে? আমার সঙ্গে সবাই খুব ভালো। তোমাদের দুজনের মানে চরিত্রে যদি বলো, একটু যদি তোমাদের মুহূর্তগুলো একটু শেয়ার করো। বা এখন 10 বছর পর যখন আবার দেখা হচ্ছে। 10 বছর না, তার মাঝখানেও ভালো ছিল। গাল দিত, আমি ফোন করতাম, কেন কি করছো, কি হচ্ছে, যাও, বাকিটা আমি বলতে পারবো না। এবং আমার সঙ্গে সবাই খুব ভালো সময়, এটা আমি আজকে না প্রত্যেক দিনই বলি, কি আমি ঝগড়া করার জন্য রাজনীতি করি না, আমি মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি করি। এবং আমরাই যদি ঝগড়া করি, তো আমি কি এক্সাম্পল সেট করছি। এবং এটা আজকে নয়, তো 10-12 বছর হয়ে গেছে আমার রাজনীতি, 11 বছর হয়ে গেছে রাজনীতিতে। কোনোদিনও আমাকে নিয়ে তুমি শুনো না কাউকে নিয়ে খারাপ বলেছি বা কেউ আমার শত্রু বলেছি, না না না। সে মিঠুনদা হোক, রূপাদি হোক, তোমার রুদ্রদা হোক, যখন আমি পার্টি করতামও না তখন তাপসদা ছিল বা দীপকদা ছিল, তখন তারা এমএলএ ছিল, তাপসদা এমপি ছিলেন তখন। তো আমার নয়, পলিটিক্সটা আমি দেখতেই পাই না তোমার সঙ্গে। আই ডোন্ট সি উইচ পলিটিক্যাল পার্টি ইউ আর সাপোর্টিং, দ্যাটস ইউর পার্সোনাল থিং, পার্সোনাল চয়েস। তখন তুমি অভিনেতা দেব, আমি নর্মাল। সি আমার কি কোনো আইডেন্টিটি নেই? আমি টিএমসির এমপি ছাড়া কি আমার জীবনে কোনো আইডেন্টিটি নেই? তা তো নেই। সেম গোজ উইথ ইউ না। সি আমাদের মতন দেশে সবটাকে নিয়ে আমার খুব সিরিয়াস হয়ে যায়। তুমি হিন্দু না মুসলিম তুমি সিরিয়াস, তুমি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছো তুমি সিরিয়াস, তুমি নাইটার কলকাতাকে সাপোর্ট করছো না ব্যাঙ্গালোরকে সাপোর্ট করছো, এটা নিয়ে তুমি সিরিয়াস। আমরা আমাদের মধ্যেই লড়তে ব্যস্ত, আমরা এটা বলতেই পারছি, সবটাই তো আমার দেশের, কেউ তো দেশের বাইরের না। কিন্তু আমরা বিভাজনটা করে আমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছি, আইপিএল করে চ্যানেল টাকা তুলছে, কিন্তু আমরা লড়ছি কেন? চিৎকার করছি, আমরা একই মাঠের মধ্যে দুজনই কলকাতার বাসিন্দা, একে সাপোর্ট করছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান লড়ছে, হ্যাঁ সবই তো ভারতীয়, কিন্তু আমরা এই বিভাজনটা করতে ভালোবাসি। আমি এইটা পারি না, আমি এটা সত্যি পাই না। আর কেউ যদি বলে আমি করতে পারবো না, তাহলে তুল্য ঝোলা চললো ভোলা। কি আমার কাছে পলিটিক্স হচ্ছে মানুষের ভালো করা, আমার কাছে পলিটিক্স হচ্ছে আমার জন্য আমার দলের নাম যাতে না খারাপ হয়। আমার কাছে পলিটিক্স হচ্ছে কোনো মানুষ যদি আবেদন করতে আসে, কোনো রিকোয়েস্ট নিয়ে আসে, আমার আয়তার মধ্যে যদি থাকে, রাজ্যসভা কেন্দ্র সরকার তারা করতে পারলে পারবো, নাহলে নিজের যদি কোনো ক্ষমতা থাকে, সবটাই তো পারবো না, যতটুকু পারবো সেটা করবো। এর বেশি আমি পলিটিক্স নিয়ে ঘুরি না। মানে আমি আজ অব্দি 12 বছরে কেউ আমার দলও বলতে পারে না আমার জন্য তাদের নাম খারাপ হয়েছে। আমি চেষ্টা করেছি আমার জন্য যেন দলের যতটুকু 1% হোক 0% হোক চেষ্টা করেছি ভালো করার জন্য।
আমি ওই লাগেজটা নিয়ে ঘুরি নাকি তুমি কোন দল আছে আমি ওইভাবে কথা বলবো। Correct. রুডি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, অত্যন্ত ভালো আমাদের বন্ডিংও খুব ভালো। এই ছবিতে আমরা যারা দেখেছেন বারবার একটাই কথা বলছি, তারা বুঝতেই পেরে গেছেন কি আমার আর রুডি এই ছবিটার মধ্যে কি কি সিনস আছে, What a chemistry. আর কেমিস্ট্রি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি শুধু রুডি কেন, বাকি অভিনেতারা যাদের সঙ্গে কাজ করছি, আই শেয়ার ভেরি গুড র্যাপ, আই এম ভেরি প্রাউড অফ ইট। ফ্যান্টাস্টিক। এইবার একটু মজা হবে, আমি তোমায় কিছু ছবি দেখাবো, তোমায় এক লাইনে কি স্মৃতিগুলোকে শেয়ার করতে হবে। আরে বাবা, প্রদীপ অধিকারী, প্রদীপদা সঙ্গীতওয়ালা মালিক ছিল। রে চকলেট বাবু, এখন তো উনি আমার ডিরেক্টর। আমার প্রথম প্রোডাকশন হাউস যেটা রিলিজ হয়েছে রাজ চক্রবর্তী, এটা আমার লেছক্কা ছবি না। না প্লিজ। ওই সময় গলায় তাবিজ পরে কোন ছবিটা করেছে লেছক্কা ছবি হবে। আচ্ছা, এরপরেরটা শ্রাবন্তীর ছেলে কি বড় হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এখন এই লম্বা হয়ে গেছে। নাম মনে পড়ছে না, অনেক বছর হয়ে গেছে তো। কি আমিও জানি না। একে কে বসিয়েছে, একে টাকা একদম দেওয়া উচিত। চলো নেক্সট। আরে ববিদা, ববিদা আমাদের এভারগ্রিন। ববিদা হচ্ছে ববিদা মিউজিক সেন্স খুব ভালো। যখনই আমাদের মিউজিক সিটিং হতো, আরে চাল তো ব্যারাকপুরে ওনার হল আছে, কি নামটা ভুলে যাচ্ছি, দেবশ্রী সিনেমা হল। দেবশ্রী সিনেমা হল। ববিদার সাথে আমি অনেকবার তারাপীঠ গেছি। ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। মুহূর্তটা কখন? এই একটা শট দেখি তো পুরো দিনের গল্পটা বললেন তুমি, তাহলে দেখাচ্ছ 12-15 বছরের গল্প। আমার কালকে রাত্রে কি খেয়েছি সেটা মনে নেই। চ্যালেঞ্জ টু। এটা দেবের মতন দেখতে লাগছে। দেবের মতন দেখতে লাগছে না? ওরে বাপরে, পাওয়ারফুল। বাট কবে এমন যে এটা ছোট চুল, জুলফিকারের সময় না, জুলফিকার তো একটু ছোট, কোনো একটা সময়। এইটা তো জুলফিকারের ছবি, আমার বাড়িতে পার্টি হচ্ছিল, আমার বাড়িতে এসেছিল সবাই। এটা আমার জন্মদিনের ছবি, ইফ আই এম নট রং। থ্যাংক ইউ দেবদা, আমরা এই সেগমেন্টটা শেষ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমার কেন মনে হয় বলো, তোমার আজও বা তুমি কেন ফিল করো, বা কি আছে যে তোমার আর শুভশ্রীর জুটি আজও এত রিলেভেন্ট, আজও এত হাইপড আপ? ওয়াই? আমি জানি না, আই থিঙ্ক জুটি না এমন একটা জিনিস যেটা অভিনেতারা তৈরি করে না, দর্শক তৈরি করে। আমার এই প্রশ্নটা দর্শককে করা উচিত। আমি আপনাদেরকে বলছি কেন, কিসের জন্য আমাদেরকে ভালো লাগে। আমরা এক্স এখন, বাট তিনদেরকে এমন তো অনেক কাপল আছে যারা একসাথে অভিনয় করেছে, তারপরে কিন্তু তাদেরকে সেলিব্রেট করা হয়নি। কিন্তু আজকে তার একটা আলাদা সংসার আছে, সে তার জায়গা খুশি, আমিও আমার জায়গা খুব খুশি আছি, আমি যার সঙ্গে যাতেও খুশি আছি। তার সত্ত্বেও যে এখনও সেলিব্রেশনটা হচ্ছে আমরা নিজেরাই যাই না। আমি একদিন চর্চি করলাম, ও খুব কনফিডেন্ট, ও বিশাল সব জানতা। আমরা 50 বছর পরে এলো এই সেলিব্রেশনটাই হতো। তো আমার মনে হয় সেই প্রশ্নের উত্তরটা ভালো করে দিতে পারবে। বাট আমি বলবো কি আমি জানি না, আমার মনে হয় কি এটা পুরোপুরি দর্শক কেন ভালোবাসে আর ভালোবাসেন সেলিব্রেট করে। এইটা ভালোবাসা নয় শুধু, এটা সেলিব্রেশন। যেই উন্মাদনা শুরু হয়েছে শুভশ্রীকে নিয়ে, শুধু কলকাতা বা বাংলায় বলে নয়, পৃথিবী জুড়ে যেখানে যেখানে বাঙালি আছে, বাংলাদেশ যেখানে শুধু বাঙালি কেন, যেখানে অবাঙালিরা করেছে। মানে বম্বে থেকে প্রচুর লোক মেল, টেক্সট, প্রচুর কমেন্টস ভরে গেছে। আই ডোন্ট নো, মানে আই থিঙ্ক দর্শক ভালো বলতে পারবে। আচ্ছা, ইভেন্টটা সেরে যখন বাড়ি ফিরলে, বা জাস্ট ইভেন্টটা যখন শেষ হলো, আবার ব্যক্তি জীবনের দেবে ফিরে এলে, রুক্মিণীর প্রথম কি বক্তব্য ছিল? শি ওয়াজ ভেরি প্রাউড, শি স্টিল ভেরি প্রাউড অফ ইট। আমার মনে হয় কি রুক্মিণী এই ছবিটা প্রথম দিন থেকে ছিল, মানে যবে থেকে আমরা মুহূর্ত করেছি, এবং শি ওয়াজ দেয়ার ইন দ্য শুটিং অলসো অ্যান্ড থ্রু আউট দ্য জার্নি। এবং যেদিন ও জানতে পারলো, ওই প্রথম জেনেছিল কি আই এম গোয়িং টু বম্বে, মনে হচ্ছে করে নাও, তুমি আর ঝামেলা করো না। আমি কোথায় ঝামেলা করছি, অ্যান্ড দ্য মোমেন্ট উই রিলিজড এভরিথিং, অ্যান্ড আজকে অবধি সিন মি না, মানে স্ট্রাগলটা দেখেছি, আমি কেন হ্যাঁ বলেছি, লড়াইটা দেখেছি, প্রোডাকশন হাউসটা কেন করছি, পাগলের মতন চেষ্টা করছি ছবিটা একটা সময় রিলিজ করার জন্য। সেই আমার পাগলামি, ভালো লাগা, পরিশ্রম সবটাই দেখেছে। তো আমার মনে হয় যদি কেউ আমার ইমোশনটা যদি কেউ ভালো করে বলতে পারে ধূমকেতু নিয়ে, আমার মধ্যে রুক্মিণী ইজ দ্য অনলি পার্সন যে বলতে পারবে দেবের জন্য ধূমকেতু কি। আমি কিছু পরিচালকদের নাম বলবো, হ্যাঁ, তাদেরকে 1 থেকে 10-এর ভিতরে নাম্বার দিতে। সবাই তো 10ই পাবে না, আমাদের চালাতে হবে।
কৌশিক গাঙ্গুলি, 10, রবি কিনাকি, 10, রাজ চক্রবর্তী, 10, কমলেশ্বর 10, মুখার্জি, সৃজিত 10, মুখার্জি, ধ্রুবদা, রাজীব 10, বিশ্বাস, সুজিত 10, মন্ডল, শঙ্কর আইয়া, 10, বিশা দাসগুপ্ত, 10, রাহুল মুখার্জি। 10. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবদা। আচ্ছা, প্রডিউসার দেব আগে কি দেখে, স্ক্রিপ্ট, ডিরেক্টর না স্টার কাস্ট? Script. স্ক্রিপ্ট, যদি গল্প ভালো হয় সব ভালো। আচ্ছা, 10 বছর পরেও এত ফ্যানেরা পাগলের মতন দেব শুভশ্রী করে যাচ্ছে, তোমার কি মনে হচ্ছে, ফিলিংটা কি ভেতরে? This is not only about Dev Shubhashri. This celebration is about Bengali cinema who is fighting with 400 crore film. যে নিজের সম্মানের জন্য লড়ছে, যে নিজের জায়গার জন্য লড়ছে। আর এটা শুধু দেব শুভশ্রী লড়াই নয়, এইটা শুধু দেব শুভশ্রীর সেলিব্রেশন নয়, এইটা হচ্ছে বাংলা সিনেমার মর্যাদা লড়াই, বাংলা ভাষার মর্যাদা লড়াই। এবং আমি শুধু দেব শুভশ্রীর জন্য এটা বলবো না, এটা একটা আবেগ, একটা ইমোশন। আমি আমার ভাষায় ছবিটা দেখছি, তো এই লড়াইটা কঠিন ছিল, সহজ ছিল না। তো এটা শুধু দেব শুভশ্রীকে নিয়ে পুরো লড়াইটাকে ছোট করতে দিতে আমি চাইছি না। ইটস আ বিগ উইন ফর অল অফ আস। তোমার জন্য, তোমার মন মাইন্ড রিলিজ হবে, ইউ অলসো ফিল দ্যাট কি আর এই অডিয়েন্স যখন আছে, তো ধূমকেতু অডিয়েন্স ইউ অলসো ওয়ান্ট না, তো এই নতুন অডিয়েন্সকে তৈরি করলে ইউ অলসো গেট। তো এই লড়াইটা না শুধু আমার একার নয়, বা এই সাকসেসটা শুধু আমার একার নয়, সবারই। তো এই সবারই সাকসেস থেকে এই সবাই আমাদের অডিয়েন্স কিছু প্রশ্ন করেছে দাদা, এই তো এতগুলো উত্তর দিলাম। এই প্রশ্নগুলো একটু। ও সীমা ভৌমিক _01 লিখেছে, দেবের সাথে কি করে দেখা করব, নিচে লেখা আছে তুমি _দেব_পাগলু, দেব কাল জুটিকে আবার কবে একসঙ্গে দেখতে পাবো? নিষ্পাল সিং সুরিন্দর ফিল্মসকে গিয়ে প্রশ্নটা করো, আমার মনে হয় সে ভালো করে উত্তর দিতে পারবে। আমি তো রেডি আছি। জিনা রয়, হোয়াটস ইয়োর কমফর্ট ফুড অ্যান্ড কমফর্ট মুভি? কমফর্ট ফুড যে কোনো খাবার, আমার খাবার নিয়ে খুব একটা ন্যাকামো নেই। ডাল ভাত, বিরিয়ানি, আলু পোস্ত, যা ইচ্ছা পায়, যদি খাওয়ার ইচ্ছা থাকে, না আমার একটা নর্মাল ডায়েট রুটিন থাকে, তো ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করি। কমফর্ট মুভি এত দিনের শেষে এত টায়ার্ড থেকে, আর একটা লকডাউনে প্রচুর দেখেছি, তারপরে আর টাইম পাই না, টিভি খোলারও টাইম পাই না, কারণ সারাদিন মোবাইলেই নিউজগুলো পেয়ে যাই, আর যতটুকু জানা যতটুকু দেখার সেটা টিম পাঠিয়ে দেয়, মানে যদি আমার স্ক্রিন রিলেটেড, বাকি টাইম পাই না সিনেমা দেখার বা ওয়েব সিরিজ দেখার। রোহন মজুমদার লিখেছে, SBF এর সঙ্গে 2 পৃথিবী 2 নিয়ে কবে আসছো? কেন রে ভাই, রঘুরার নিয়ে তুমি নট হ্যাপি? ওর পরে অন্য কিছু বড় কিছু করবো, ওয়াই টু গো ব্যাক, উইল মুভ আহেড। রাহুল _মুখার্জি 1996, আমরা কি কোনোদিন দেব আর বুনিপের ব্যাটেল দেখতে পাবো? হ্যাঁ, অফকোর্স, আই এম ব্যাটলিং এভরি ডে, কান্ট ইউ সি? কত বুনিপের সঙ্গে লড়াই করতে হচ্ছে শো পাওয়ার জন্য, কত কিসের জন্য। ওইখানেও জিতেছে, এখানেও জিতছে। ও হারস হচ্ছে না, ঠিকঠাক যাচ্ছে। খুব মিষ্টি হয়েছে দাদা। রিমঝিম বাসু, শুট ছাড়া তোমার পারফেক্ট দিনটা কেমন? ঘুমিয়ে, খুব ল্যাদু আমি, সারাক্ষণ ল্যাদ খেতে ভালোবাসি, ল্যাদেশ্বর, তো ঘুমোতে ভালোবাসি। বাট আমার আবার সানডে তো প্রবলেম হয়, আমি খুব যে ঘুমোতে ভালোবাসি তা নয়। সানডে মানে কিছু কাজ নেই, অফিস বন্ধ করে অফিস, তার মধ্যেও কী করে কাজ, তো বলছি আমি ঘুম, বাট তার মধ্যেও কিছু না কিছু কাজ বার করে নিই আমি। ও শাইনি দাস লিখেছে, দেবের জন্য মন মানে না। শাইনি, থ্যাংক ইউ, লাভ ইউ। এই যে তুমি বললে বাড়িতে তুমি সময় কাটাতে ভালোবাসো, বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষটা, মা। ধূমকেতুতে একটা দারুণ গান আছে মাকে, তুমি তোমার মাকে ছাড়া তো ইনকমপ্লিট নাও, তোমার কখনো সোশ্যাল মিডিয়া বা তোমার পোস্টে মা সারাক্ষণ থাকে, তোমার মাকে নিয়ে কি বলতে চাও? কিছু না, শি ইজ মাই ইন্সপিরেশন, শি ইজ মাই, আমার মাই আমাকে প্রথম বলেছিল কি তুই হিরো হবি। যখন আমি ইঞ্জিনিয়ারিং থেকে যখন ভাবছিলাম, কারণ আমি তো পরে ডিগ্রিটা করিনি, আই টুক এ ব্রেক ফর 1 year, তো মাকে বললাম কি আমি একটু অ্যাক্টিংয়ে মন দিতে চাই। মা তো প্রথম দিন না, মেরা বেটা হিরো হয়, আমার ছেলে তো হিরো হবে, সুপারস্টার হবেই, তখন তো স্ট্রাগল করছি। তো সেই জায়গা থেকে, সেই দিন থেকে আজকের দিনটা, তো ডেফিনেটলি শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে আমাকে বিলিভ করেছিল কেন আমার ছেলে হিরো হতে পারে। স্টার সুপারস্টার আলাদা, সে বিলিভ করেছিল কি না এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত। তো আমার মনে হয় বাবা অতটা কম, কিন্তু বাবা তো রোজ ক্যাটারিং করে, রোজ 1000টা স্ট্রাগলারদেরকে খাওয়ায়, যারা স্টুডিওতে ঘুরতো ছবি নিয়ে, তার দিনের পরে বাবা যে খাবারগুলো ক্যাটারিংয়ে বেঁচে যেত তাদেরকে খাওয়াতো। তো বাবা বলছে আরেকটা জনকে খাওয়াতে হবে আমার শুটিংয়ে, তাতেও ভালো করে এত ডোনেশন দিয়ে তোকে পড়াশোনা করাচ্ছি, সেটা কর, চাকরি কর, শান্তিতে থাকবি, নাহলে আমার মতন পাল্টা হিলাতে হবে। পাল্টা মানে খুন্তি না হতে হবে, খাবার রান্না করতে হবে। তো মাই ড্যাড ওয়াজ কমপ্লিটলি আগেনস্ট, নট বিকজ কে হি ডিডন্ট বিলিভ ইন মি, হি জাস্ট ডোন্ট ওয়ান্ট মি টু গো থ্রু দ্য স্ট্রাগল। আচ্ছা দাদা, খুব দুঃখ হলে কি করো? কিছুই করি না। খুব আনন্দ হলে কি করো? কিছুই করি না।
তোমার লাইফের হ্যাপিয়েস্ট ডে কোনটা? বিগেস্ট ওপেনিং ইন দ্য হিস্ট্রি অফ বাংলা সিনেমা। আর তোমার লাইফের সবচেয়ে দুঃখের দিন কোনটা? নর্মাল, দুঃখ তো থাকবেই, কারণ আমি যে রাস্তায় হাঁটছি সেখানে দুঃখ বেশি খুশি কম, তো ইটস ওকে, আমি ইউজ টু ইট নাও, দ্যাটস নর্মাল। দুঃখটা নর্মাল হয়ে গেছে, খুশিটা অ্যাবনর্মাল হয়ে গেছে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়। তো এই যে দুঃখ, খুশি, আনন্দ, এই সবকটা যখন তোর কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে, মা, বাবা, বোন ছাড়া কার সাথে শেয়ার? কারোর সাথে না, আমি বাবা মা বোনের সাথেও শেয়ার করি না, ওকে। তারাও এফেক্ট করে যায়। এই দেব আস্তে আস্তে যখন প্রডিউসার হলো, 5টা এমন কি পয়েন্ট যেটা দেব প্রডিউসার শিখেছে? ফেলিয়ারকে ভয় পেও না। ফার্স্ট, তোমাকে তাড়াতাড়ি শিখতে হবে, আপনি ফার্স্ট লার্নার, লার্ন ফ্রম ইউর মিস্টেক। সেকেন্ড, ডোন্ট স্টপ ড্রিমিং, স্বপ্ন দেখতে ভুলে যাও না, স্বপ্ন দেখতে ভুলো না। ফোর্থ, পুট এভরিথিং, সব কিছু দিয়ে দিও তোমার স্বপ্নটাকে সত্যি করার জন্য। কারণ যদি রিলিজ হওয়ার পর তোমার যদি মনে হয় বা এইটুকু যদি আরও করতে পারতো হয়তো আরও ভালো হতো, সেই রিগ্রেটের থেকে বেশি এখন খাটো। ফিফথ, বি অনেস্ট। অপূর্ব। তো প্রডিউসার দেব থেকে হট করে অ্যাক্টর দেব, আবার অ্যাক্টর দেব থেকে প্রডিউসার দেব, ফ্লোরেটা কি করে সুইচ অন সুইচ অফ করো? ইজ ইট ইজি অর ইজ ইট ভেরি? আই হ্যাভ এ বিউটিফুল টিম, আই হ্যাভ ফ্যান্টাস্টিক টিম। মানে শান্তন, রুদ্র, ইউ ফর দ্যাট ম্যাটার, সমুজিৎ, ঐশিক, রুদ্র, দ্য এন্টায়ার দেব এন্টারটেইনমেন্ট Family. ফ্যামিলি। এটা তো আমরা সবসময় বলি, যেটা হাউস নট এ ফ্যামিলি। প্রীতম চৌধুরী, লালু। কারেক্ট। তো আই থিঙ্ক আই হ্যাভ ফ্যান্টাস্টিক টিম, দে ডোন্ট ডিস্টার্ব মি। যখন আমি শুটিং আগে ডিস্টার্ব, শুটিংয়ের আগে আমি প্রডিউসার, শুটিংয়ের পরে আমি প্রডিউসার, প্যাকের উপর, মাঝখানে আমি নিই। দেব অ্যাজ প্রডিউসার যদি আজকে ধূমকেতু প্রডিউস করতো, শুভশ্রী গাঙ্গুলিকেই কি কাস্ট করতো, না অন্য কোনো অপশন চলে আসতো? ডিপেন্ড করছে শুভশ্রী গাঙ্গুলি কি স্টেজে থাকতো। আমি যদি সুযোগ পেতাম তো শুভশ্রী গাঙ্গুলিকে তো সুযোগ দিতে হবে। ও কি বিবাহিত থাকতো, কি দুটো বাচ্চা থাকতো, আমার চরিত্রটা কি এই শুভশ্রী এজটাকে চাইছে না ওই শুভশ্রী এজটাকে চাইতো। এই যে দেব যে আজকে But তখন তাহলে প্রমিসটা ইম্পর্টেন্ট হতো না? টু ডিফারেন্ট ইমোশন তুমি কথা বলছো, প্রশ্নটা দুটো আলাদা প্রশ্ন কিন্তু। আচ্ছা। আগে হচ্ছে কি আমি যদি আজকে স্ক্রিপ্টটা পেতাম তাহলে আজকে শুভশ্রীকে আমি কাজ করতাম কিনা, এটা একটা আলাদা কোশ্চেন, কিন্তু তার উত্তর আমি দিয়ে দিয়েছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি আমি আজকে যদি কাজ করতাম, আজকে যদি প্রডিউস করতাম, আজকে ওই প্রমিসটাকে রাখতাম কি রাখতাম না। যদি এটা যদি আমার প্রথম ছবি হতো আজকে, তাহলে আমি রাখতাম, কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম না। কারণ আমার চরিত্র যদি না ডিমান্ড করে কি শুভশ্রী অ্যাজ এ হিরোইন, যেই এজটা, যে ইনোসেন্সটা, যে এটা, সেইটা যদি অন্য কোনো হিরোইন ডিজার্ভ করে, তো আই উড হ্যাভ কাস্টেড দ্য আদার হিরোইন। বাট টু কিপ দ্য প্রমিস, আফটার গিভেন আ চান্স, বলতাম কি ভাই আমি ওইটা দিতে পারছি না, এই রোলটা আছে, ইটস আপ টু ইউ, হ্যাঁ না বলবে। শি হ্যাজ টু বি রিফিউজাল, মানে ফার্স্ট রিফিউজাল ইজ হার্স, ও হ্যাঁ না বলবে। কিন্তু যদি আজকের দিনে হতো, ডিপেন্ড করছে আমার চরিত্রটা কী হতো, মানে ওই হিরোইনের চরিত্রটা কেমনভাবে লেখা হয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মানুষ আছে, আমি কিছু পয়েন্টার্স বলবো, তোমায় বলতে হবে কারা। কে সব থেকে বড় সেলফি অ্যাডিক্ট? নানা সরকার। কে সব থেকে লেটে সেটে আসে? আমার সাথে সবাই টাইমেই আছে। আচ্ছা, গসিপ কিং বা গসিপ কুইন? কেউ না, মানে আমি খুব একটা গসিপ করি না, তো গসিপ নিয়ে যে আলোচনা হবে সেটা মানে আমি কাউকে পাইনি যে আমার সঙ্গে গসিপ করবে। কার সাথে তুমি সবচাইতে বেশি সিক্রেট শেয়ার করো? কোয়েল, মানে অ্যাজ এ কোস্টার যদি বলি, কোয়েল। কোয়েল কোয়েল আছে, ওইদিকে রায়সন্ধ্যা আছে। ইন্ডাস্ট্রিতে কোন কাপেলের ব্রেকআপ সবাই অ্যান্টিসিপেট আগে থেকেই করে ফেলেছিল যে ব্রেকআপ হবে? আই ডোন্ট কেয়ার, মানে পাস, খুব চিপ একটা কোশ্চেন, আই এম নট এ চিপ পার্সন। ইন্ডাস্ট্রিতে সবচাইতে হেল্পফুল, একদম শুরুর দিকে তোমার পাশে ছিল বা এখনো তোমার পাশে আছে, এরম কিছু মানুষের নাম? একটা জিনিস খুব ভালো আমার জীবনে, কি আমি যাকে ফোন করছি সে কোনদিন আমাকে না বলেন। হু হ্যাজ দ্য বেস্ট ফ্যাশন সেন্স? রূপনী মৈত্র। হু ইজ দ্য বেস্ট স্টোরি টেলার? মানে শটের ফাঁকে দারুণ মজার মজার গল্প বলে, গল্প শুনতে তার ভালো লাগে, বসে মনে হয় তার সাথে গল্প করি। কিছু না, আমাকে এত সিরিয়াসলি নিয়ে না, কেউ আর গল্পই করে না আমার সাথে, খুব গম্ভীর একটা সিচুয়েশন হয়ে যায়। বাট আমি যতটা পারি চেষ্টা করি নর্মাল হতে, বাট এখন সেই দিনটা নেই। বা যারা গল্প করতে ভালোবাসে তাদের সঙ্গে হয়তো কাজই হচ্ছে না। সবচেয়ে বেশি খাদ্য রসিক, খেতে ভালোবাসে? সবাই খেতেই ভালো, মানে যিশুদার সঙ্গে লাস্ট কাজ করেছে, এবং হি ইজ এ ফুডি। এখন তো তোমাদের ছবিও ফেমাস হচ্ছিল, তোমায় খাইয়ে দিচ্ছিল। হ্যাঁ, যিশুদা, সরি, বন্ধু হিসাবে যিশুদা ইজ অফকোর্স ভেরি ক্লোজ। কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? দারুণ দারুণ দারুণ। কি হয় না, কৌশিক গাঙ্গুলি বেস্ট পার্ট হচ্ছে কি, অনেক সময় আমি উইথ মাই এক্সপিরিয়েন্স আমি বলছি, অনেক সময় ডিরেক্টররা বোঝাতে পারে না, রিটেক যে হচ্ছে ওয়ান মোর বলে আরেকটা নিয়ে নেয়, এক্সপ্রেস করতে পারে না কি ওয়ান মোরটা আমি কেন দেবো, আপনি আমাকে কারেক্ট না করলে আমি তো একই জিনিস রিপিট করবো। আপনি যেটা চাইছেন সেটা একটু বোঝাতে, খুব কম ডিরেক্টর আমার জীবনে এসছে, তারা এটা বোঝাতে পেরেছে, তার মধ্যে কৌশিক গাঙ্গুলি একজন।
क्या बात। তোমার মতে দেব অ্যাজ অ্যান অ্যাক্টর বেশি সাকসেসফুল না অ্যাজ প্রডিউসার? অ্যাজ এ হিউম্যান বিং, যেটা দুটোর মধ্যে দরকার। তোমার প্রোডাকশন হাউস কখনো কি কোনো নতুন হিরোকে লঞ্চ করবে? তুমি কি, মানে সরি আমি জাস্ট আটকালাম, তুমি কি যদি কাউকে লঞ্চ করো তার কি কি কোয়ালিটি দরকার? আগে তো স্ক্রিপ্ট দরকার। আমি হিরোকে শুধু হিরো তো লঞ্চ হচ্ছে সব জায়গায়, ভালো স্ক্রিপ্ট হচ্ছে না বলে সেই হিরোগুলো লঞ্চ হচ্ছে না। সাইয়ারা ইজ রেয়ার এক্সাম্পল, ভালো স্ক্রিপ্ট পেয়েছে, ভালো মিউজিক পেয়েছে, ভালো সব কিছু পেয়েছে। তো ফার্স্ট আমার হচ্ছে ভালো স্ক্রিপ্ট দরকার। ট্যালেন্ট আমাদের বাংলার ভর্তি আছে, মানে আমি তো হিরো, হিরোইন, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, টেকনিশিয়ানস, ডিওপিস, এডিটার্স ভর্তি আছে, কিন্তু আমি যদি ভালো স্ক্রিপ্ট না নিয়ে ওদের কাছে যাই তাহলে যতই ভালো অভিনেতা অনেক পারফর্ম করতে পারবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিং অফ টলিউড হয়ে তোমার কি মনে হয় যে নেক্সট দেবদা খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে, বা কেউ আছে যে হতে পারে? হু ইজ দ্য নেক্সট সুপারস্টার? সবাই তো ভালো কাজ করছে, আমার মনে হয় কি সি দ্য থিং দ্যাট কেন আমাদের অ্যাক্টরদের দোষ না ও, বিকজ ওরা ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না, ওদেরকেও তো একটা সাপোর্ট সি দ্য থিং আমি ভাঙতে পেরেছি, বাট আমার মতন ভাঙার ক্ষমতা তো সবার তো নেই। দে আর স্টিল ডিপেন্ডেন্ট অন গুড ডিরেক্টার্স, দে আর স্টিল ডিপেন্ডেন্ট অন গুড প্রডিউসার্স। এবার ডিরেক্টরদের যারা অ্যাকচুয়ালি বড় ডিরেক্টর তাদেরকে একটু নর্মাল হতে হবে, তাদেরকে এটা বুঝতে হবে একটা ছবিতে হিট একটা সাকসেসফুল না মেলে ছবিটা একটু বেশি ট্রাভেল হয়। অ্যান্ড আই বিলিভ অল মাই অ্যাক্টার্স, যারা কমার্শিয়াল হোক, ইন্টেলেকচুয়াল হোক, মেন স্ট্রিম হোক, নন মেন স্ট্রিম হোক, দে অল আর ভেরি গুড অ্যাক্টার্স। বাংলার ট্যালেন্ট নিয়ে প্রশ্ন উঠবে না। জাস্ট আমাদেরকে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার ইগোটাকে একটু কমাতে হবে, গিভ দেম দ্য স্কোপ, গিভ দেম দ্য চান্স, সো দ্যাট দে লেট দেম পারফর্ম। আই থিঙ্ক দে উইল ফ্লারিশ। তুমি সারাদিন এত কাজ করো, পার্সোনাল আর প্রফেশনাল লাইফ কি করে ব্যালেন্স করো, বা আদেও কি করা যায়? প্রবলেমটা হয়ে গেছে আমার পার্সোনাল লাইফটা প্রফেশনাল হয়ে গেছে, আর প্রফেশনাল লাইফটা পার্সোনাল হয়ে গেছে। সুশে একদিন বলছিল আমাকে যে আমি ভীষণ প্রফেশনাল। বলে আই এম নট প্রফেশনাল। আমি প্রফেশনাল দিয়ে সিনেমা বানাই না, প্যাশন আর ইমোশন দিয়ে সিনেমা বানাই। প্রফেশনাল হলে আমি অনেক কিছু করতেই পারতাম না, আমার প্রফেশনাল আমাকে অনেকটা সময় আটকে রাখ, কল টাইম 8টার থেকে 7টা হলে বাস আমার প্রফেশনাল। না, আই এম ভেরি প্যাশনেট আউট মাই ফিল্ম। আই জাস্ট ওয়ান্ট এমন কিছু করতে চাই যেটা থেকে যাবে, ইন্ডাস্ট্রি গ্রো হবে, আমি শুধু না। সেটা শুধু প্রফেশনাল হলে হবে না, আর ইমোশনটাও দরকার। সিনেমাকে ভালোবাসতে হবে, সেটা খাদান হোক, প্রধান হোক। তো শুধু প্রফেশনালিজম দিয়ে ছবি বানানো যায় না। আচ্ছা দাদা, এটা আমাদের জেনারেশন তোমার কাছ থেকে জানতে চায় যে এই সুপারস্টার দেব ফেলিয়ারটাকে কিভাবে ডিল করো? তো ফেলিয়ার তো কেউ ডিল করতে চায় না, আর সহজও না, বাট ইটস তোমাকে তোমার মাইন্ডটাকে ট্রেন করতে হবে, তোমার মনটাকে ট্রেন করতে হবে। কারণ প্রবলেমটা হচ্ছে ফেলিয়ার তো হবেই, তুমি যেটা মাথায় ঢুকিয়ে নাও পুরোটাই কারাপ্ট হয়ে যাবে। তো তোমাকে আগে নিজেকে ট্রেন করতে হবে। তুমি যদি মেন্টালি ট্রেন হয়ে যাও, ফেলিয়ার থেকে তো পিক আপ করো না, কি কোথায় ফেল হয়েছে, কীভাবে, কেন ফেল করলে। There will be a process. We have to learn from it. অ্যাওয়ার্ড নাকি বক্স অফিস, কোনটা বেশি প্রিয়? বক্স অফিস। জাস্ট বক্স। অ্যাওয়ার্ডটা তো এখন অ্যাওয়ার্ড নেই, অ্যাওয়ার্ডটা এখন গ্রুপিজম, ফেভারিটিজম, যে অ্যাটেন্ডেন্স দেবে সে অ্যাওয়ার্ড পাবে। আমার কাজের জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না, আমি গেলে আমি অ্যাওয়ার্ডটা পাবো। তো তোমার কাছে তোমার অডিয়েন্সই অ্যাওয়ার্ড, আমাকে কিং। নট অ্যাবাউট কিং, সি দ্য থিং দ্যাটকে রানাদার নাম নিয়েই বলতে পারি। আমি রানাদার সঙ্গে যখন ঝামেলা, রানাদা বলা এটা তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, তোমাকে আর কিছু করছে দেবো না। বাট দাদা আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য ছবিটা করিনি, এই ছবিটা আমি করেছি বিকজ আই লাভ দ্য ফিল্ম। রানাদা এটা ভালো করে উত্তর দিতে পারবে। আমাদের অর্ধেক ফাইটটা এটা নিয়েই ছিল আর কি। পলিটিশিয়ান দেব, অ্যাক্টর দেব না প্রডিউসার দেব, কোনটাই তুমি সবচাইতে বেশি কমফোর্টেবল? তো এটা খুব অন্যায় হবে যদি আমি পলিটিক্সটাকে দূরে রাখি, কারণ পলিটিক্স না আমার উপরে তাকিয়ে আছে, একটা পুরো কনস্টিটিউশন আমার উপরে তাকিয়ে আছে। ঘাটাল মাস্কুলেন করানো থেকে আরম্ভ করে তাদের দুঃখ কষ্ট এসবের মধ্যে। এবারে এইটা অবধি পৌঁছতে গেলে আমার অ্যাক্টর দেবটা সাপোর্ট, আমি যদি দেব না হতো আমি টিকিটটাই পেতাম না। এবারে দেব তো হয়ে গেছে, কিন্তু দেবকে বাঁচিয়ে রাখার জন্য প্রডিউসার দেব তো অতটাই ইনভলভ, যে দেবকে ক্রিয়েটিভলি বাঁচিয়ে রাখতে খাদান দিয়ে, ধূমকেতু দিয়ে, রঘু ডাকাত দিয়ে, প্রধান, প্রজাপতি, টনি, কিশমিশ, সব কিছু দিয়ে। তো আমার মনে হয় তিনজনই না খুব ইন্টারলিঙ্কড হয়ে আছে, খুব বেশি এরকমভাবে কানেক্টেড হয়ে আছে। খাদানের সাকসেসফুলের রহস্যটা কি, এটা অনেকে জানতে চায়, কিন্তু 5টা বা 2টো বা 1টা পয়েন্ট। আই ওয়াজ অনেস্ট ইন দ্য সেন্স কে আই বিলিভড ইন দ্য সাবজেক্ট, কে আমি বিশ্বাস করলাম কি ছোটে চলবে। কেন বিশ্বাস করলাম আই ক্যান টেল, বাট আমি যখন স্ক্রিপ্টটা পেলাম আমার বিশ্বাস হলো আমি এটা করতে পারবো। অ্যান্ড যখন বিশ্বাস করলাম ছোটা রেডি হলো, তখন আমি আরও বিশ্বাস করলাম কি এবারে অডিয়েন্স আমাদের কাছে আসবে না, আমাকে অডিয়েন্সের কাছে যেতে হবে, তাদেরকে বিশ্বাস করাতে হবে কি আমি কি বিশ্বাস করেছি। দেবদা কি কখনো রিমেক ছবি করবে? রিমেক মানে টিপিক্যাল রিমেক ফ্রেম টু ফ্রেম করবো না,
কেউ যদি হু কনভিন্স হুম, কেউ আমাকে কনভিন্স করাতে হবে কে ভাই রিমেক, কিন্তু আমি পুরোটাই ভেঙে নতুন করে স্ট্রাকচার বানিয়েছি। বাট আই ডোন্ট নো, মানে রিমেক শব্দটা এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন তো সবাই তো ইন্সপায়ার্ড। দেবদা কি কখনো ওয়েব সিরিজ করবে অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর? অ্যাজ অ্যান অ্যাক্টর? সি দ্য থিংস দ্যাট ডিপেন্ড করে, আমাকে তো সি দ্য ওখানে মিটি রোলও তো দিতে হবে। আমি ফার্স্ট আমি যদি ওয়েব সিরিজ করি পিওরলি টাকার জন্য করবো, কারণ আমি সিনেমার জন্য, সিনেমা ভালো আছে। ওয়েব সিরিজ যদি করি ফার্স্ট উইল দ্য মানি, সেকেন্ড আমার কনসেপ্টটা ভালো লাগতে হবে, অ্যাবসলিউট। থার্ড আগে স্ক্রিপ্টটাই চলে এলো। হ্যাঁ স্ক্রিপ্ট, থার্ড দ্য বাজেট অফ দ্য স্ক্রিপ্ট, হাউ দে আর হ্যান্ডলিং মি, ওয়েদার মানে আই নো ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাই। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। অ্যান্ড অ্যাজ প্রডিউসার টাইম নেই, মানে আমি অ্যাজ এ আমি প্রডিউসার অ্যাজ এ বিকজ অফ প্যাশন, নট বিকজ অফ মানি আমি কত কাজ করছি তা নয়। তো ওয়েব সিরিজের ওই প্যাশনটা আমার নেই, মানে আমি ওয়েব সিরিজ বানাবো লেটসি পিচ করলাম, না না না, সিনেমা নিয়ে ভালো আছে। বাদ বাকি বন্ধু বান্ধবদের মতন বা অনেক অভিনেতা অভিনেত্রীদের মতন বলিউড বা সাউথে বা কোনো ইন্ডাস্ট্রি থেকে কখনো দেবতাকে দেখা যাবে? আই ডোন্ট নো, বাট আমার ওই স্ট্রাগল করার সময়টা নেই, কে বম্বেতে গেলাম বসে থাকলাম স্ট্রাগল করলাম, সেই সময়টা নেই, কারণ আমার প্রচুর দায়িত্ব বেড়ে যাচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু আমি নিজের ঘাড়ে নিয়ে যাচ্ছি। এখন বিকাম দ্য ফেস অফ দ্য ইন্ডাস্ট্রি। এবারে আমি যদি আমার 6 মাসটা এই বম্বেতে দিই, তাহলে এই ছবি, এই এক্সিবিউটার যে লড়াইটা শুরু করেছি, এই বাংলা ছবি শো পাবে, আমি যদি সিনেমাই যদি না বানাতে পারি, আমার যদি ওই স্কেলের ছবিটাই যদি না বানাতে পারি, তাহলে এই লড়াইয়ের কোনো মানে হয় না। তো আই ডোন্ট মাইন্ড ডুইং, বাট আই ক্যান গো অ্যান্ড ওয়েট, কে ভাই আমি গিয়ে স্ট্রাগল করলাম 6 মাস দিলাম, এসো না মিটিং করো না, 10টা মিটিং করো, 1 মাস বসো, সেই সময়টা নেই। কোনো স্বপ্ন যেটা এখনো পূর্ণ হয়নি, যেটা অনেক পূর্ণ বাকি করতে আছে। চাও? আমাকে আগের দিন রানা সরকার বলছিল কি আমরা এখন 18,000 টিকিট করছি, 20,000 টিকিট সেল করছি 24 ঘন্টায়, তারপরে বললো কি না আমরা এখন ঘন্টায় 2,000 টিকিট করছি। আমরা যেদিন 20,000 ঘন্টায় করবো সেদিন আমি স্যাটিসফাই হব। তো এটাই আমার স্বপ্ন, কি যেদিন আমরা ঘন্টায় 20,000 বিক্রি করতে পারবো, তবে গিয়ে ভাববো কেন আমি কিছু করতে পারি। এটা তোমার স্বপ্ন বাংলা ইন্ডাস্ট্রিকে বলো। অফকোর্স, টোটালি। ওটার জন্যই তুমি তোমার জীবনটা দিয়ে দিয়েছো। কে আবার যারা স্ট্রাগল করছে, যারা কষ্ট করছে, তাদের জন্য কোনো মেসেজ আছে তোমার কাছে? এই ফেসটা না খুব ওয়ান্ডারফুল একটা ফেস, আমি যাই বলি না মনে হয় দেব হয়ে জ্ঞান দিচ্ছে। ডিফিকাল্ট একটা ফেস, কিন্তু এইটাই প্রসিজার, মানে এই রাস্তা দিয়েই আমাকে হাঁটতে হয়েছে, ওকে হাঁটতে হয়েছে, এর বাইরে কোনো রাস্তাও নেই। কে এই জায়গায় পৌঁছতে গেলে ওই রাস্তাটা তোমাদের সবাইকে পেরোতে হবে, স্ট্রাগলের পিরিয়ডটা। এটাও সত্যি কি আমাদের কাছে ওই অপরচুনিটিও নেই, আগে যেই অপরচুনিটি ছিল, কি একটা সময় অঙ্কুশ এসছে, সোহম এসছে, ইয়াশ এসছে, ব্যাক টু ব্যাক আমরা প্রত্যেক বছর একটা বা নতুন, আমি এসছি জিদ্দার পর, তো প্রত্যেক 2 বছরে কোনো না কোনো হিরো বা প্রত্যেক বছর কোনো না কোনো হিরো লঞ্চ হতো। তো ওই সময়টা না স্কোপ ছিল, আমি হিরোইনদের কথা বললামই না, যেহেতু আমি আমার কাউন্টার পার্টের কথা বলছি। ডিমোলাইজ হয়ে লাভ নেই, আমি স্টে সব নেগেটিভিটি। আমি এটুকু বলবো কি অপরচুনিটি কম ডেফিনেটলি, বাট তার মানে অপরচুনিটি নেই সেটা নয়, সুযোগ কম, কিন্তু তার মানে এটা নয় কি সুযোগ পাবে না সেটাও নয়। এখন তো তোমাদের কাছে অনেক অপরচুনিটি আছে, অপরচুনিটি ইন দ্য সেন্সকে এখন তো ওয়েব সিরিজ আছে, অনেকগুলো পোর্টাল আছে, অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়েছে। আমাদের সময় সেই অপরচুনিটি ছিল না, আচ্ছা আমাদের সময় প্রডিউসারও ছিল না, 2জন বা 3জন যারা ভালো ছবি প্রডিউস করতো, তার মধ্যে SVF। এটুকু বলবো কি স্বপ্ন দেখো, স্বপ্নকে চেস করো, টাইম লিমিট সেট করে দাও, আমি এইটাকে 2 বছর 2.5 বছর দিলাম, আমি 2.5 বছর স্ট্রাগল করলাম, 2.5 বছর স্ট্রাগল কিন্তু তোমাকে অনেস্টি করতে হবে। ইউ হ্যাভ টু মিট রাহুল, ইউ হ্যাভ টু মিট দেব এন্টারটেনমেন্ট, ইউ হ্যাভ টু মিট SVF, ইউ হ্যাভ টু সাবমিট ইউর রেজুমে, অডিশন দিতে হবে। মানে এখন তো অডিশন তো খুব ভালো হয়ে গেছে, আর এখন সত্যি আমরা উইথাউট বায়াস কাজ করি, মানে আমি যে যাদেরকে লঞ্চ করেছি এমন নেই কেউ রেফার করলে আমরা তো এটা মানিই না। ইনফ্যাক্ট তুমি তোমার প্রত্যেকটা ছবিতে কাউকে না কাউকে লঞ্চ করো, ডেফিনেটলি কোনো ডিরেক্টর হোক কেউ, তো আমার হচ্ছে নিজেকে একটা টাইম লিমিটে বন্ডিংয়ে একটা বাঁধো, ওই 2 বছরে যদি নিজেকে দিয়ে থাকো আমি এই 2 বছর স্ট্রাগল করবো, মেক শিওর দ্যাট এভরি অফিস ইউ মাস্ট হ্যাভ ভিজিট 20 টাইমস। মানে আমার কাছে এরকম মেসেজ আসে প্রত্যেকদিন, হাই লিখে কিছু দাদা আমি আছি রিজাইন মাই মাইন্ড আছি। যেদিন আমার মনে হবে কি না, যেদিন ওকে লাগবে আমি নো কাকে নিতে হবে, তার মানে এটা নাকি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক সেটা না, আমি জাস্ট গিভিং এক্সাম্পল। তোমাকে চোখের সামনে থাকতে হবে তোমাদেরকে, এটাই হচ্ছে স্ট্রাগল। কখন লেগে যাবে কখন লাগবে না নেব না, পরে 2.5 বছর যদি নিজেদেরকে দিয়ে থাকো স্ট্রাগলে, ওই 2.5 বছর দিন রাত এক করে তোমাকে এইটা রাখতে হবে কি 2.5 বছরটা আমি অনেস্টলি স্ট্রাগল করছি, কিন্তু হাফ হার্টেড স্ট্রাগল হলে কিছু হয় না। একটা রিজন বা কোনো একটা রিজন কেন ধূমকেতু এত বড় হিট, ওয়াই? কারণ ধূমকেতুর সাথে মানুষ বড় হয়েছে, প্রত্যেক বছর
ওর সাথে অডিয়েন্স জুড়তে 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 গেছে। যারা নাবালিক ছিল তা বালিক হয়েছে, যারা স্কুলে পড়তো তারা কলেজে গেছে। 10 বছরে এমন একটা সংখ্যা তৈরি হয়েছে। এবং কোথাও যেন ধূমকেতু কিছু শুধু দেশু বলে তো হবে না, দেবশোষী বলে তো হবে না, নিশ্চয়ই আমরা গানের মাধ্যমে, ভিজুয়ালসের মাধ্যমে এমন কিছু মানুষকে দিতে পেরেছি কি তাদের ওয়েটটা তাদের মনে হচ্ছে না, ইট ওয়াজ ওয়ার্থ ইট। এবং ইটস ব্লেসিং, ডেস্টিনি। কোথাও আমার মনে হয় স্টার কানেক্ট করে, কোথাও আমার আর শুভশ্রী স্টারটা কানেক্ট করেছে। 10 বছরের প্রতীক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভুলে গেছিলাম ধূমকেতুকে, কিন্তু তোমরা কোনোদিনও ধূমকেতুকে ভুলোনি। আর আজকে সকালবেলা একটা পেপারে পড়লাম যে ঋত্বিককে টেক্কা দিয়ে দিয়েছে দেবদা। এই যে পুরো পথটা দেবদা কি বলতে চায় দেবদার অডিয়েন্সকে? ধন্যবাদ। আমি বিশ্বাস করি আমার মধ্যে অতটাও ট্যালেন্ট নেই যতটা আমার কাছে, যতটা তোমরা আমাকে ভালোবাসো। আই থিঙ্ক আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড মানুষ, হিরো, অ্যাক্টার্স আছে বাংলায়, বাট আমি এই জায়গায় আছি। বাট আমি এটুকু বলতে পারি, আমি কোনোদিনও এই সম্মানটাকে লাইটলি নিইনি। আমি আমার পরিশ্রম দিয়ে, আমার খাটুনি দিয়ে চেষ্টা করেছি আপনাদের মান সম্মানটাকে আরও উপরে, আরও উচ্চতায় নিয়ে যাই। দেব শুভশ্রী কবে ফিরবে, শেষ প্রশ্ন। নট সুন, বাট এমন যদি কিছু হয়ে যেতে পারে, কেউ যদি এটাও ভুল কি দেব শুভশ্রীকে ফিরতে হবে, এমন কিছু লেখো যে দেব শুভশ্রী মনে হবে আমাদের ফিরতে হবে। উল্টোটা কেন হচ্ছে না? দেব শুভশ্রী ফিরতে চায় না, দেব শুভশ্রী মনে হবে কি এই ছবিটার জন্য আমাদের ফেরা উচিত। যেমন ধূমকেতুর জন্য আমার মনে হয়েছিল, ধূমকেতু যদি আমি হাতে নিলাম, যদি আমি টেক ওভার করলাম ফিল্মটা, আমি সত্যি আমার শুভর সাথে হেভি বাওয়াল ছিল মানে কথাবার্তাই বন্ধ বা অনেক কিছু। আই সেড কি ইয়ার আই ইফ ফরগট দিস ফিল্ম ডিজার্ভ এভরিথিং। মানে আমাদের ভালোবাসা, আমাদের প্যাশন, ইমোশন সবটা দরকার, তবে কি ছবিটা আমি মানুষের কাছে পৌঁছতে পারবো। আপ টু হার সেটকে আমার টিম শান্তন কথা বললো কে দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। শি টুক হার টাইম, বাট দেন শি ওয়াজ দেয়ার ওয়েন শি আন্ডারস্টুড কে। তখন বলতেও শুরু করলো কি আমি ছবিটা দেখিনি, অনেকটা ভুলে গেছি। আমি তাকে ফোন করলাম, কৌশিকদাকে বললাম ভাই ওকে ছবি দেখাও আগে, মানে ইটস এ বিউটিফুল ফিল্ম। বিকজ ওর একটা লাইন আমার ছবিটাকে হ্যাম্পার করছে। মানে আই এম ভেরি পজিটিভ অফ ধূমকেতু। আই ক্যান গো টু এনি এক্সটেন্ট, এভরিওয়ান নোস অ্যারাউন্ড মি। সবাই জানে আমি ধূমকেতুর জন্য কী করতে পারি। লোকে ভাবে শুভশ্রীর জন্য না, যারা দেখেছেন ছবিটা তারা বুঝতে পারবেন আমি কী কথাটা বলছি। ধূমকেতু ইজ গোয়িং টু বি এ কাল্ট ফিল্ম, আগেন আই এম সেইং, অ্যান্ড বাংলা ছবি ইতিহাসে এটা থেকে যাবে। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ আজকে এতটা সময় দেওয়ার জন্য। শেষবারের মতন দর্শক বন্ধুদের কিছু বলতে? সঙ্গীত বাংলা, আরে আমি বলতেই ভুলে গেছি, সরি। ইনফ্যাক্ট আমার SBF এর প্রথম অডিশন, আই লাভ ইউর জন্য আমি অডিশনও দিয়েছিলাম, সেটা সঙ্গীত বাংলার অফিসেই দিয়েছিলাম। আমার এখনো মনে আছে, মানে ওই অফিসটা, মানে আমরা ছবি শেষ হতো এখানে গিয়ে পড়ে থাকতাম, একটা ছবি রিলিজ হচ্ছে আরেকটা ছবি যাবো, প্রমোশন করতে করতে ঘুমিয়ে পড়তাম, ওইখানে লাঞ্চ করতাম, শুটিং হতো। তো আই হ্যাভ সো মেনি মেমোরিজ, সো মেনি মেমোরিজ। তো অফকোর্স ইটস ইমোশনাল মোমেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ।